নিলয়, এই নিলয়, ওঠ বাবা, কতক্ষণ ঘুমাবি? আজকে আখির জন্মদিন, তোর খালাদের বাড়িতে যেতে হবে। মা, তুমি যাও, আমি যাব না। ওই অহংকারী মেয়ের জন্মদিনে গিয়ে কি করব? আরে বাবা, এমন করিস না, ও তো ছোট মানুষ। ছোট মানুষ? মা, ও এখন কলেজে পড়ে। এত বড় হওয়ার পরও যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে না শেখে তাহলে আর কবে শিখবে? সব ঠিক হয়ে যাবে বাবা, মানুষ বয়সের সাথে বদলায়। না মা, ও বদলাবে না। ওর চোখে আমরা গরিব, আর গরিব মানুষকে ও মানুষই মনে করে না। নিলয়ের মা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের কথাগুলো মিথ্যা নয়। স্বামী মারা যাওয়ার পর সংসারের অবস্থা একদম বদলে গিয়েছিল। একসময় যারা খুব আপন ছিল তাদের অনেকেই দূরে সরে গেছে। দেখ বাবা, তোর খালা তো কখনো আমাদের অপমান করে না। খালা করে না, কিন্তু খালু আর আখি করে। মা, তুমি কি ভুলে গেছো গতবার কি হয়েছিল? নিলয়ের মা চুপ করে গেলেন। নিলয় বিছানা থেকে উঠে বসে রাগী গলায় বলল, সবার সামনে আখি কি বলেছিল মনে আছে? বলেছিল গরিব মানুষদের আবার এত শখ কেন? ভালো জামা কিনতে পারে না, আবার জন্মদিনে আসে। ও ছোট ছিল বাবা। মা, তখনও ছোট ছিল, এখনও ছোট, সব সময় একই কথা বলো। তুই এসব মন থেকে মুছে ফেল। মুছে ফেলবো কেন? অপমান কি এত সহজে ভোলা যায়? নিলয়ের চোখে তখন পুরনো কষ্টের ছাপ স্পষ্ট। ছোটবেলা থেকেই সে অনেক অপমান সহ্য করেছে। শুধু গরিব হওয়ার কারণে আত্মীয়দের কাছে মাথা নিচু করে থাকতে হয়েছে। বাবা, তুই না গেলে আমার খুব খারাপ লাগবে। মা, তুমি যাও, আমি বাসায় থাকবো। একা একা থাকবি? হ্যাঁ। তুই আমার মুখের দিকে তাকিয়ে চল না বাবা। মা, দেখ, তোর খালা আমাকে কতবার ফোন দিয়েছে, বারবার বলেছে আপা নিলয়কে নিয়ে আসবেন, ছেলেটাকে অনেকদিন দেখি না। আমি জানি তোর কষ্ট আছে, কিন্তু সব মানুষের জন্য কি একজনের দোষে রাগ করে থাকবি? মা, আমি গেলে আবার অপমান করবে। আমি আসছি না, কেউ কিছু বললে আমি শুনে নেব। তুমি তো সব সময় চুপ করে থাকো মা। সব কথা বলা যায় না বাবা। সেই জন্যই তো সবাই সুযোগ নেয়। নীলের মা চোখ নামিয়ে ফেলেন। সত্যি তো, সংসারের চাপে মানুষের কথার ভয়ে তিনি অনেক কিছুই সহ্য করেছেন। দেখ নিলয়, গরিব হওয়া কোনো অপরাধ না। জানি মা, তাহলে মানুষের কথায় এত কষ্ট পাস কেন? কারণ তারা তোমাকে অপমান করে। আমাকে কিছু বললে আমি সহ্য করতে পারি, কিন্তু তোমাকে ছোট করলে আমার খুব রাগ হয়। আল্লাহ তোকে অনেক বড় করুক বাবা। বড় হয়ে কি হবে মা? একদিন সবাইকে দেখিয়ে দিবি যে মানুষের সম্মান টাকা দিয়ে হয় না। সেই দিন কি আসবে মা? অবশ্যই আসবে, আমার ছেলেটা একদিন অনেক বড় মানুষ হবে। বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই তো আর বড় হওয়া যায় না। পরিশ্রম করলে যায়। চেষ্টা তো করছি। আমি জানি। কিছুক্ষণ নীরবতা নেমে এলো ঘরে। জানালা দিয়ে সকালে রোদ ঢুকছে। ছোট্ট ভাঙ্গাচোরা ঘরটা যেন সেই আলোয় আরো বেশি নিঃসঙ্গ লাগছে। হঠাৎ নীলের মা আবার বললেন, চল না বাবা, আমার জন্য চল। মা, তুমি না একদম জেদি। তোর মায়ের জেদ না থাকলে কি সংসার চলতো? আচ্ছা, একটা কথা বলো, কি? আজকে যদি আবার অপমান করে? তাহলে আমরা চুপচাপ চলে আসব? সত্যি? হ্যাঁ। তখন কিন্তু আমাকে থামাতে পারবে না। আগে চল তো। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার জন্য যাচ্ছি। সত্যি? হুম। আলহামদুলিল্লাহ। নিলয়ের মা খুশিতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আর নিলয় অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠে দাঁড়ালো। আচ্ছা মা, আমার ভালো জামাটা কোথায়? ধুয়ে রেখেছি। ওই নীল শার্টটা? হ্যাঁ। আচ্ছা, বের করো। নিলয়ের মা তাড়াতাড়ি আলমারি খুললেন। পুরনো আলমারিতে যত্ন করে রাখা ছিল নিলয়ের সবচেয়ে ভালো শার্টটা। যদিও সেটা অনেক পুরনো, তবুও সেটাই ছিল তাদের কাছে সবচেয়ে মূল্যবান। নিলয় শার্টটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মনে মনে বলল, আজকে আবার কি অপেক্ষা করছে আমার জন্য কে জানে। নিলয় অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠে দাঁড়ালো। মায়ের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। যতই রাগ থাকুক, মায়ের মন খারাপ সে দেখতে পারে না। আচ্ছা মা, আমি হাত মুখ ধুয়ে আসছি। যা বাবা, আমি ততক্ষণে নাস্তা গরম করি। নিলয় একটা তোয়ালে কাঁধে নিয়ে বাইরে বের হলো। ছোট্ট উঠানের একপাশে টিউবওয়েল, সেখানে দাঁড়িয়ে মুখে পানি দিতে লাগলো।
ঠান্ডা পানি ঝাপটা মুখে পড়তে ঘুমটা পুরোপুরি কেটে গেল। নিলয় আয়নায় নিজের মুখের দিকে তাকালো, মুখে হালকা দাড়ি, চোখে ক্লান্তি আর অদ্ভুত একটা বিষণ্ণতা। নিলয় মনে মনে বলল, জীবনটা যদি একটু অন্যরকম হতো। তারপর মাথা ঝাঁকিয়ে নিজের চিন্তা দূর করলো। এসব ভেবে কোনো লাভ নেই। হাত মুখ ধুয়ে ঘরে ফিরে আসতেই ভাতের গন্ধ নাকে এলো। আয় বাবা, খেয়ে নে। আজকে কি রান্না করেছো? ডাল আর ডিম ভুনা। বাহ, আজ তো রাজকীয় আয়োজন। দুষ্ট ছেলে, এটাও আবার রাজকীয় আয়োজন হলো? আমার কাছে তো এটাই রাজকীয়। নিলয়ের মা মৃদু হাসলেন। ছেলেটা সব সময়ই এমন, নিজের কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। দুজন মাটিতে পাটি বিছিয়ে বসে খেতে লাগলো। ভাত আর একটু দেই? আগে এটা শেষ করি। সারাদিন ঠিক মতো খাস না, এত শুকিয়ে গেছিস কেন? আমি শুকাইনি, তোমার চোখে সমস্যা হয়েছে। খুব মোটা হয়ে গেছিস বুঝি? অবশ্যই। আয়না দেখে কথা বল। মা, তুমি না দিন দিন অনেক ফানি হয়ে যাচ্ছ। তোর সাথে থাকতে থাকতে এমন হয়েছি। মা ছেলে দুজনেই হেসে উঠল। অনেকদিন পর এমন নির্ভার একটা সকাল কাটছে। মা, একটা কথা বলি। বল। তুমি কি কখনো বাবাকে খুব মিস করো? প্রশ্নটা শুনে নিলয়ের মায়ের হাত থেমে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, প্রতিদিন তোর বাবার কথা খুব মনে পড়ে। আমারও। তুই তখন অনেক ছোট ছিলি। তবুও বাবার মুখটা মনে আছে। তোর বাবা তোকে খুব ভালোবাসতো। জানি। সব সময় বলতো আমার ছেলে একদিন অনেক বড় হবে। সবাই কেন আমাকে বড় বানিয়ে ফেলতে চায় বলো তো? কারণ তুই পারবি। জানি না। আমি জানি, কখনো হাল ছেড়ে দিবি না বাবা। দিব না। যত কষ্টই আসুক। তোমার জন্য হলেও দিব না। নিলয়ের মায়ের চোখ ভিজে উঠল। ছেলেটাই তার পৃথিবী। খাওয়া শেষ করে নিলয় গ্লাসে পানি খেলো। আচ্ছা মা, এখন রেডি হই। হ্যাঁ, বেশি দেরি করলে আবার খালা ফোন দেবে। ওহ আল্লাহ, তাহলে তো এখনই রেডি হতে হবে। নিলয় উঠে নিজের ছোট্ট রুমে গেল। পুরনো আলমারিটা খুলে সে নীল শার্টটা বের করলো। শার্টটা খুব নতুন নয়, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। নিলয় জামাটা হাতে নিয়ে একটু হাসলো। আজকে তোকেই ভরসা। জামাটা পরে আয়নার সামনে দাঁড়ালো সে। চুল আঁচড়ালো, হাত ঘড়িটা পরল। ঘড়িটা তার বাবার স্মৃতি, অনেক পুরনো হলেও খুব যত্ন করে রাখে। এদিকে নিলয়ের মাও নিজের সেরা শাড়িটা বের করলেন। শাড়িটাও বহু বছরের পুরনো, তবু খুব যত্ন করে ইস্ত্রি করে রেখেছেন। কিছুক্ষণ পর দুজনেই রেডি হয়ে গেল। কেমন লাগছে আমাকে? একদম হিরোইনের মতো। ধুর পাগল ছেলে। সত্যি বলছি। তোর কেমন লাগছে? আমাকে তো সবসময় হ্যান্ডসাম লাগে। আয়নায় ভালো করে দেখ। মা, তুমি আমার আত্মবিশ্বাস নষ্ট করছো। তোর আত্মবিশ্বাস এত সহজ নষ্ট হবে না। আবারও দুজন হেসে উঠল। তারপর নিলয়ের মা দরজায় তালা লাগানোর জন্য এগিয়ে গেলেন। নিলয় একবার নিজের ছোট্ট বাড়িটার দিকে তাকালো, মনে মনে বলল, জানি না আজকের দিনটা কেমন যাবে। তারপর মা ছেলে একসাথে খালাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নিলয় আর তার মা রিকশা করে খালাদের বাড়ির দিকে রওনা দিল। পথ জুড়ে নিলয় চুপচাপ বসেছিল। তার মা মাঝে মধ্যে এটা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু নিলয় খুব একটা উত্তর দিচ্ছিল না। কি রে, মুখটা এমন করে রেখেছিস কেন? এমনি। এমনি না? এখনো রাগ করে আছিস? রাগ না মা, শুধু যেতে ইচ্ছে করছে না। একটু পরে সব ঠিক হয়ে যাবে। তোমার এই একটা কথা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখতে হয় বাবা। রাখি তো। কিছুক্ষণ পর রিকশাটা একটা বিশাল গেটের সামনে এসে থামলো। নিলয় মাথা তুলে তাকালো। বিশাল 3 তলা বাড়ি, সামনে বড় বাগান, গেটের দুই পাশে রঙিন লাইট লাগানো। আজ আখির জন্মদিন বলে পুরো বাড়ি সাজানো হয়েছে। দূর থেকে বোঝা যাচ্ছে বাড়ি মালিক কতটা ধনী। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলল। আমাদের পুরো বাড়ি বিক্রি করলেও এই গেটটার দাম হবে না। এসব বলিস না। সত্যি কথাই বললাম। তারা গেট দিয়ে ভেতরে ঢুকতেই কয়েকজন কাজের লোক দৌড়াদৌড়ি করছে। কেউ ফুল সাজাচ্ছে, কেউ চেয়ারে বসাচ্ছে, কেউ লাইট পরীক্ষা করছে। চারিদিকে উৎসবের আমেজ। ঠিক তখনই ভেতর থেকে দ্রুত বেরিয়ে এলেন নিলয়ের খালা। আপা, বলেই তিনি ছুটে এসে নিলয়ের মাকে জড়িয়ে ধরলেন। অবশেষে আসলে। আসবো না নাকি? কতদিন পর দেখলাম তোমাদের। আমার ভাগ্নেটা তো একদম বড় হয়ে গেছে। খালা, আমি তো আগেই বড় ছিলাম। আহা, এখনো সেই আগের মতোই আছে।
খালা স্নেহ ভরে নিলয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এই একজন মানুষই আছেন যিনি কখনো নিলয়কে ছোট করেন না। চল ভিতরে চল। আখি কোথায়? উপরে সারাদিন ধরে সাজগোজ করছে। সেটাই তো স্বাভাবিক। নিলয়ের খালা শুনে হেসে ফেললেন। তার ভেতরে ঢুকতে নিলয়ের চোখ বড় হয়ে গেল। বিশাল ড্রয়িং রুম, দামি সোফা, ঝাড়বাতি, দেওয়ালে বড় বড় ছবি, সবকিছু যেন সিনেমার বাড়ির মতো। নিলয়ের মা একটু অস্বস্তি নিয়ে চারপাশে তাকালেন, কারণ এই বাড়িতে এলেই তিনি নিজের অবস্থার কথা আরও বেশি অনুভব করেন। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো আখি। গায়ে দামি একটা ড্রেস, হাতে মোবাইল, মুখে অহংকার স্পষ্ট। নিচে নেমে সে নিলয়ের দিকে তাকালো, তারপর ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কেমন আছিস মা? ভালো। পড়াশোনা কেমন চলছে? ভালো। অনেক সুন্দর লাগছে তোকে। ও তারপর আবার মোবাইলের দিকে তাকিয়ে রইল। নিলয় সব দেখছিল, সে কিছু বলল না, কারণ এসব তার নতুন নয়। নিলয়, দেখ তোর বোনকে। দেখছি তো। আখি একবারও নিলয়ের দিকে তাকালো না। কোনো সালাম নেই, কোনো কথা নেই, যেন নিলয় বলে এখানে কেউ নেই। নিলয়ও আর কিছু বলল না। আখির সাথে কথা বলার ইচ্ছেও তার নেই। ঠিক তখনই আখি বলল, মা, আমার ফ্রেন্ড আসবে, আমি উপরে যাচ্ছি। আচ্ছা যা। আখি একবারও পেছনে না তাকিয়ে সোজা উপরে চলে গেল। নিলয়ের মা কষ্ট পেলেও কিছু বললেন না। মেয়েটা অনেক ব্যস্ত মনে হয়। হ্যাঁ মা, পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ। আরে ওকে কিছু মনে করো না, আজকে জন্মদিন বলে একটু বেশি উত্তেজিত। আমি কিছু মনে করিনি খালা। যদিও তার ভেতরে ভেতরে খারাপ লাগছিল। মানুষ এত অহংকারী হয় কিভাবে, শুধু টাকার জন্য? দুপুর গড়িয়ে বিকেল হলো, এক এক করে অতিথিরা আসতে শুরু করলো। পুরো বাড়ির রঙিন আলোয় ঝলমল করছে। বাগানে বড় স্টেজ বানানো হয়েছে, সেখানে গান হবে, কেক কাটা হবে, ফটো সেশন হবে। কাজের লোকেরা দৌড়াদৌড়ি করছে। সন্ধ্যা নামতে বাড়িটা যেন আলোর রাজ্যে পরিণত হলো। নিলয় বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিল। তার পাশে এসে দাঁড়ালো তার মা। কি দেখছিস? মানুষ কত টাকা খরচ করতে পারে সেটাই দেখছি। হিংসা হচ্ছে? না, তাহলে? শুধু ভাবছি একটা জন্মদিনে যত টাকা খরচ হচ্ছে সেটা দিয়ে আমাদের মতো কয়েকটা পরিবারের 1 বছরের সংসার চলতো। নিলয়ের মা চুপ করে গেলেন, কারণ কথাটা মিথ্যা নয়। নিচে তখন অতিথিদের ভিড় জমেছে। দামি গাড়ি একের পর এক এসে থামছে। সবে বড়লোক, সবার পোশাক আশাকি চোখ ধাঁধানো। সে ভিড়ের মধ্যে নিলয় আর তার মা যেন আলাদা। তাদের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হলো, খুব সাধারণ। কিছু অতিথি তাদের দিকে কৌতূহলী চোখে তাকাচ্ছিল, কেউ কেউ ফিসফিস করছিল, কিন্তু নিলয় এসবে পাত্তা দিল না। সে শুধু মায়ের পাশে দাঁড়িয়ে রইল। অন্যদিকে আখি তখন তার বন্ধুদের নিয়ে ব্যস্ত, হাসছে, ছবি তুলছে, গল্প করছে, কিন্তু একবারও নিলয় বা তার মায়ের কাছে এসে কথা বলল না। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন তাদের সে চিনেই না। নীলয় সবকিছু নীরবে দেখছিল। তার চোখে রাগ নেই, আছে শুধু একটা অদ্ভুত কষ্ট। সে তখনও জানতো না এই বাড়িতে কয়েক ঘন্টা পর এমন একটা ঘটনা ঘটবে যা তার পুরো জীবন বদলে দেবে। একটা মিথ্যা অভিযোগ, একটা ভয়ঙ্কর অপমান, আর সেই অপমানই একদিন তাকে নিয়ে যাবে দেশের শীর্ষ ব্যবসায়ীদের কাতারে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, পুরো বাড়ি এখন অতিথিতে ভরে গেছে। চারিদিকে রঙিন আলো, গান আর মানুষের কোলাহল। বাগানের একপাশে বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। বিরিয়ানি, রোস্ট, কাবাব, রেজালা, সালাদ, জুস, কত কি। অতিথিরা একে একে খাবারের দিকে যাচ্ছে। এদিকে নিলয় আর তার মা এক কোণে চুপচাপ বসেছিল। নিলয়ের খালা তাদের কাছে এসে বললেন, আবা, তোমরা এখনো বসে আছো কেন? চলো খেয়ে নাও। পরে খাবো। না না, পরে এত ভিড় হবে যে ঠিক মতো খেতেই পারবে না। খালা, আপনি যান, আমরা আসছি। না বাবা, তোমাদের আমি নিজে নিয়ে যাচ্ছি। বলে তিনি দুজনকে নিয়ে খাবারের টেবিলের দিকে গেলেন। নীলের মা একটু অস্বস্তি নিয়ে চারপাশে তাকাচ্ছিলেন। এত মানুষ, এত জাঁকজমক, এখানে এলেই তিনি নিজেকে বেমানান মনে করেন। কিন্তু নিলয়ের খালা সবসময় তাদের আপন করে নেওয়ার চেষ্টা করেন। এইদিকে বসো। নিলয়, বিরিয়ানিটা দিব? হ্যাঁ খালা। রোস্ট? দিবেন। কাবাব? খালা, এভাবে দিলে প্লেট ভেঙে যাবে। আরে আজকে খেয়ে নে, রোজ তো আর এমন হয় না। নিলয়ের মা মৃদু হেসে ছেলের দিকে তাকালেন। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালো আখি। তার সাথে কয়েকজন বান্ধবীও ছিল। আখি একবার নিলয়ের দিকে তাকালো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, মা, সাবধানে খেতে দিও কিন্তু। কেন? আরে সবাই তো এত কিছু হজম করতে পারে না।
কথাটা বলে সে তার বান্ধবীদের দিকে তাকিয়ে হেসে ফেল। কয়েকজন বান্ধবীও মুচকি হাসলো। এক মুহূর্তের জন্য চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে গেল। নিলয়ের মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মাথা নিচু করে ফেললেন। নিলয়ের মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখে রাগ স্পষ্ট। অনেকদিন ধরে সহ্য করেছে, কিন্তু আজ আবার। নিলয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কি বলতে চাও তুমি? আমি কি বললাম? আমি ভালো করেই বুঝেছি তুমি কি বলেছো। বুঝে থাকলে তো ভালোই। তোমার সমস্যা কি? কোনো সমস্যা নেই। তাহলে বারবার অপমান করো কেন? অপমান কোথায় করলাম? তুমি ইচ্ছে করে এসব বলো? সত্যি কথা বললে যদি কারো গায়ে লাগে তাহলে আমি কি করব? টাকার এত অহংকার ভালো না আখি। আর গরিবদের এত অসম্মানও ভালো না। কথাটা শুনে আশেপাশে কয়েকজন অতিথি তাকিয়ে রইল। নিলয়ের হাত মুঠো হয়ে গেল। তার ভেতরে জমে থাকা রাগ যেন বিস্ফোরিত হতে চাইছে। শোনো। চুপ কর। কিন্তু মা। আমি বলছি চুপ কর। তুমি শুনছো না ও কি বলছে? শুনছি। তাহলে কিছু বলছো না কেন? কারণ আমরা ঝগড়া করতে আসিনি। মা। বসে পড়। নিলয়ের মা এমনভাবে বললেন যে নিলয় আর কিছু বলতে পারল না। সে ধীরে ধীরে আবার বসে পড়ল, কিন্তু তার চোখে অপমান আর খুব স্পষ্ট। আখি ঠোঁট বাঁকিয়ে হাসল। দেখেছো মা, আমি কিছুই বলিনি। আখি, কি? এভাবে কথা বলতে নেই। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। বলে সে বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে গেল। নিলয়ের খালা বিব্রত মুখে দাঁড়িয়ে রইলেন। আপা, কিছু মনে করো না। না না, কিছু মনে করিনি। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ও তো ছোট মানুষ। সবাই ছোট মানুষ, শুধু আমরা বড়। নিলয়। নিলয় চুপ হয়ে গেল। খাওয়া শেষ হলেও নিলয়ের আর কিছু ভালো লাগছিল না। প্রতিটা লোকমা যেন গলায় আটকে যাচ্ছিল। তার চোখ বারবার মায়ের দিকে যাচ্ছিল। মা বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, কিন্তু তিনি যে কষ্ট পেয়েছেন সেটা নিলয় বুঝতে পারছে। কিছুক্ষণ পরে নিলয় আর তার মা বাগানের এক কোণে গিয়ে বসলো। চারিদিকে গান বাজছে, মানুষ হাসছে, ছবি তুলছে, আনন্দ করছে, কিন্তু নিলয় চুপচাপ। কি ভাবছিস? কিছু না। রাগ করেছিস? নিজের উপর রাগ হচ্ছে। কেন? কারণ আমি কিছুই করতে পারি না। এসব কথা বলিস না। সত্যি তো। আজকে আমাদের অবস্থা খারাপ বলে কেউ ছোট করলে তার মানে এই না যে সারা জীবন এমন থাকবে। আল্লাহ সব দেখেন। জানি। একদিন তুই অনেক বড় হবি। সবাই এই কথাটাই বলে। কারণ আমি বিশ্বাস করি। তোমার বিশ্বাস যেন কখনো ভাঙতে না হয় মা। দূরে দাঁড়িয়ে আখি তখনও তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে। তার চোখে অহংকার, তার মনে কোনো অনুশোচনা নেই। কিন্তু সে জানতো না আজকের এই অপমান, এই তুচ্ছ তাচ্ছিল্য খুব শীঘ্রই এমন এক ঘটনার সূচনা করবে যা শুধু নিলয়ের জীবনই নয়, তাদের পুরো পরিবারের ভাগ্য বদলে দেবে। আর সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকবে আখি নিজেই। রাত যত গভীর হচ্ছে, আখিদের বাড়ির পার্টি তত জমে উঠছে। বাগানের স্টেজে গান বাজছে, অতিথিদের ভিড় ক্রমেই বাড়ছে। রঙিন আলোয় পুরো বাড়িটা যেন ঝলমল করছে। এদিকে বাড়ির দ্বিতীয় তলায় নিজের রুমে বসে আখি আয়নার সামনে সাজগোজ করছে। ড্রেসিং টেবিলের ওপর ছড়িয়ে আছে দামি কসমেটিক। একটার পর একটা গহনা ট্রাই করছে সে। মাঝে মাঝে মোবাইল দিয়ে নিজের ছবি তুলছে। আখির এক বান্ধবী পাশে দাঁড়িয়ে বলল, আজকে তোকে একদম প্রিন্সেস লাগছে। লাগবেই তো। এত আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না, সত্যি কথা। দুজনেই হেসে উঠল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আখি ঘাড় ঘুরিয়ে বলল, আসো। আখি ভেবেছিল হয়তো তার মা কিংবা কোনো বান্ধবী, কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকতে তার মুখটা বিরক্তিতে ভরে গেল। কারণ ভেতরে এসেছে নিলয়। তুমি হ্যাঁ আমি। এখানে কেন? আসতে নেই। দরকারটা কি? নিলয় কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর পকেট থেকে একটা ছোট্ট গিফট বক্স বের করলো। সাধারণ কাগজে মোড়ানো, খুব দামি কিছু নয়, কিন্তু যত্ন করে প্যাকেট করা। হ্যাপি বার্থডে। জানি খুব বেশি কিছু না, তবু জন্মদিন বলে একটা ছোট উপহার এনেছি। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আখি ধীরে ধীরে গিফটটা হাতে নিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, এরপর ঠোঁট বাঁকিয়ে হাসলো। এটা কি? খুলে দেখলেই তো জানতে পারবে। এত ছোট? ছোট হলে সমস্যা? না, আসলে ভাবছিলাম ভেতরে কিছু আছে তো। পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবী মুচকি হেসে ফেল। নিলয়ের মুখ শক্ত হয়ে গেল। আখি গিফটটা না খুলে টেবিল ওপর রেখে দিল। ধন্যবাদ। কিন্তু তার কণ্ঠে কোনো কৃতজ্ঞতা ছিল না, বরং স্পষ্ট অবহেলা। নিলয় সেটা বুঝতে পারল। তোমার পছন্দ হয়নি? আমি তো খুলেই দেখিনি। তাহলে এমন আচরণ করছো কেন? কারণ আমি জানি ভেতরে কি থাকতে পারে। কি থাকতে পারে?
তোমাদের সামর্থ্য অনুযায়ী যা হয় আর কি। কথাটা শুনে নিলয়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সামর্থ্য ছোট হতে পারে, কিন্তু মনটা ছোট না। ও, অন্তত উপহার দেওয়ার সময় কাউকে অপমান করি না। অপমান কোথায় করলাম? তুমি সবসময় একই কাজ করো। কারণ সত্যিটা শুনতে তোমার খারাপ লাগে। সত্যি আর অহংকার এক জিনিস না। তুমি আমাকে শেখাবে? শেখানোর দরকার নেই। মানুষ হয়ে জন্মালে কিছু জিনিস নিজে থেকেই শেখা উচিত। কি বলতে চাইছো? বলতে চাইছি, টাকা থাকলেই মানুষ বড় হয় না। আর টাকা না থাকলেই মানুষ ভালো হয়ে যায়? অন্তত অন্যকে ছোট করার অধিকার পায় না। আমি কাউকে ছোট করছি না। সারাদিন ধরে যা করছো সেটা কি? শোনো নিলয়, তুমি আমার জীবন নষ্ট করতে এসো না। আমি জন্মদিন নষ্ট করতে আসিনি, তাহলে? শুধু শুভেচ্ছা জানাতে এসেছিলাম। জানিয়ে তো দিয়েছো। হ্যাঁ। তাহলে এখন যেতে পারো। নিলয়ের বুকের ভেতরে রাগ জমতে লাগলো। সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, একটা কথা বলি, বলো। এত অহংকার ভালো না। আমার জীবন নিয়ে তোমার চিন্তা করতে হবে না। করছি না। তাহলে উপদেশও দিও না। আমি শুধু বলছি, আজ যেটা নিয়ে তুমি এত গর্ব করছো সেটা চিরদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। আর তোমার আছে? আমার কিছুই নেই, তাহলে? কিন্তু আমি কাউকে অপমান করে আনন্দ পাই না। তোমার এসব বড় বড় কথা শুনে হাসি পায়। হাসো। তুমি কি ভাবো একদিন খুব বড়লোক হয়ে যাবে? বড়লোক হব কি না জানি না, কিন্তু চেষ্টা করব যেন কাউকে ছোট না করতে হয়। বাহ, কি মহান কথা। অন্তত মানুষের সম্মান দিতে শিখেছি। দেখো, আমাকে জ্ঞান দিতে আসবে না। আর তুমি আমাকে অপমান করবে না। এটা আমার রুম, জানি। আমার জন্মদিন। সেটাও জানি। তাহলে বের হয়ে যাও। নিলয় আখির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর টেবিলের উপর রাখা ছোট গিফটটার দিকে তাকালো। ওটা কেনার জন্য সে নিজের টিউশনের টাকা থেকে কিছু অংশ জমিয়েছিল। খুব দামি কিছু নয়, কিন্তু আন্তরিকতা ছিল। আর সেই উপহারটাও আখির কাছে মূল্যহীন। নিলয়ের বুকটা হালকা কষ্টে ভরে গেল। সে দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার কাছে গিয়ে আবার থামলো, পেছন ফিরে বলল, গিফটটা খুলে দেখো। দরকার নেই। একবার দেখলেই বুঝবে, দাম দিয়ে সব কিছু বিচার করা যায় না। দেখা যাবে। শুভ জন্মদিন আখি। তারপর নিলয় রুম থেকে বেরিয়ে গেল। আখি কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল, তারপর বিরক্ত মুখে গিফটের দিকে তাকালো। কিন্তু তখনও সে জানতো না কয়েক ঘন্টা পর এমন একটা ঘটনা ঘটবে যার জন্য সে নিজেই নিলয়ের জীবনের সবচেয়ে বড় ঝড়ের কারণ হয়ে উঠবে। আর সেই রাতটাই হবে নিলয়ের জীবনের সবচেয়ে অপমানের রাত। রাত 8টার পর পার্টি পুরোপুরি জমে উঠল। চারিদিকে রঙিন আলো, স্টেজের গান বাজছে। বাগানের মাঝখানে বিশাল কেক সাজানো। কেকের চারপাশে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। অতিথিদের ভিড় এখন অনেক বেশি। একের পর এক দামি গাড়ি এসে থামছে। সবাই আখিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। নিলয় দূরের এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার পাশে তার মা। কি ভাবছিস? কিছু না। মন খারাপ? না। কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল তার মন মোটেও ভালো নেই। ঠিক তখনই মাইক্রোফোন হাতে আখির বাবা স্টেজে উঠলেন। অ্যাটেনশন প্লিজ। সঙ্গে সঙ্গে চারপাশের কোলাহল কমে গেল। সবাই স্টেজের দিকে তাকালো। আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন, আপনারা সবাই এসেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা কেক কাটার অনুষ্ঠান শুরু করব। আবারও সেই হাততালি দিল। এরপর আখিকে স্টেজে ডাকা হলো। আখি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে স্টেজে উঠল। আজ তাকে সত্যি খুব সুন্দর লাগছে। দামি গাউন, হালকা মেকআপ, মুখে আত্মবিশ্বাসী হাসি। বন্ধুরা চারপাশে ঘিরে দাঁড়ালো। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ নিচে দাঁড়িয়ে থাকা অতিথিরা সবাই তাকিয়ে আছে। ঠিক 12টার আগেই কেক কাটার সময় হলো। সবাই একসাথে গাইতে শুরু করলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আখি। হাসতে হাসতে মোমবাতি নিভিয়ে দিল, তারপর বড় ছুরি দিয়ে কেক কাটলো। সঙ্গে সঙ্গে চারিদিকে করতালির শব্দ। বন্ধুরা চিৎকার শুরু করলো, থ্যাংক ইউ এভরিওয়ান। এরপর আখি কেকের একটা টুকরো তুলে প্রথমে তার বাবাকে খাওয়ালো, তারপর মাকে। আল্লাহ তোকে অনেক সুখী করুক মা। থ্যাংক ইউ বাবা। এরপর একে একে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে কেক খাওয়াতে লাগলো আখি। তার বান্ধবীরা হাসছে, ছবি তুলছে, ভিডিও করছে। চারিদিকে আনন্দ আর আনন্দ। নিলয়ের মা মুচকি হেসে বললেন, দেখ মেয়েটা কত খুশি।
হুম। তারা দূরে দাঁড়িয়েছিল। আকি এক একে প্রায় সবাইকে কেক খাওয়ালো, মা বাবা, চাচাকে, ফুপুকে, বন্ধুদের, এমনকি কাজিনদেরও। কিন্তু নিলয়ের সামনে এসেও থামলো না, যেন সে সেখানেই নেই। নিলয়ের মা বিষয়টা লক্ষ্য করলেন। তার মুখটা একটু মলিন হয়ে গেল, কিন্তু কিছু বললেন না। নিলয় কিছু বলল না, শুধু ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে উঠল। এরপর ধীরে ধীরে বলল, দেখলে মা, চুপ কর বাবা, আমি তো কিছু বলিনি। আজকে ঝামেলা করিস না। ঝামেলা করার ইচ্ছাও নেই। আখি, ওনাকে তো কেক দিলি না? মেয়েটি নিলয়ের দিকে ইশারা করলো। আখি একবার তাকালো, তারপর নির্বিকার গলায় বলল, ও পরে খেয়ে নেবে। বাবা কিছু মনে করিস না। আমি অভ্যস্ত মা। কথাটা শুনে নিলয়ের মায়ের বুকটা কেঁপে উঠল। কোনো মানুষ কতবার অপমানিত হলে এই কথাটা বলতে পারে। এরপর শুরু হলো গিফট দেওয়ার অনুষ্ঠান। একটার পর একটা অতিথিরা আখির হাতে উপহার তুলে দিচ্ছিল। কেউ দামি ঘড়ি দিয়েছে, কেউ সোনার ব্রেসলেট, কেউ বা নতুন মোবাইল, কেউ ল্যাপটপ, কেউ আবার বড় বড় গিফট বক্স। আখি সবগুলো হাসি মুখে গ্রহণ করছে। তার বান্ধবীরা অবাক হয়ে বলছে, ওয়াও, এটা তো অনেক দামি। এই গিফটটা দেখেছিস? তোর তো আজ লটারি লেগে গেছে। এটা তো শুরু মাত্র। সবাই হাসতে লাগলো। স্টেজের পাশে একটা বড় টেবিল রাখা হয়েছে, সেখানে গিফটগুলো জমা রাখা হয়েছে। টেবিল প্রায় ভর্তি হয়ে গেছে। নিলয় দূর থেকে সব দেখছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল টেবিলের এক কোণে, সেখানে পড়ে আছে তার দেওয়া ছোট্ট গিফটটা। বাকি সব গিফটের পাশে ওটা এত ছোট লাগছে যে চোখই পড়ে না। মনে হচ্ছে যেন কারো কোনো গুরুত্ব নেই ওটার। নিলয় কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মুখ ফিরিয়ে নিল। কি দেখছিস? কিছু না। ওই গিফটার দিকে তাকিয়ে আছিস? মন খারাপ করিস না। করছি না। আমি জানি তুই কষ্ট পেয়েছিস। কষ্ট পাইনি। কিন্তু তার গলায় কষ্ট স্পষ্ট ছিল। হঠাৎ নিলয়ের খালা এসে তাদের পাশে দাঁড়ালেন। তোমরা এখানে একা দাঁড়িয়ে আছো কেন? এমনি। চল, সবার সাথে বসো। খালা, আমি এখানেই ভালো আছি। তুমি সবসময় এত চুপচাপ কেন? আমি এমনই। খালা কিছু বলতে গিয়ে থেমে গেলেন, কারণ তিনিও বুঝতে পারছিলেন তার মেয়ের আচরণ নিলয়কে কষ্ট দিয়েছে। কিন্তু তিনি তখনও জানতেন না এই গিফটগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন এক ঘটনা যা কয়েক ঘন্টা পর পুরো বাড়িকে তোলপাড় করে দেবে। আর সেই ঘটনার দায় চাপানো হবে নিলয়ের ওপর। রাত অনেক হয়ে গেছে, জন্মদিনের অনুষ্ঠান প্রায় শেষ। এক এক করে অতিথিরা বিদায় নিয়ে চলে গেছে। কিছুক্ষণ আগেও যে বাড়িটা মানুষের কোলাহলে মুখর ছিল, এখন সেখানে অনেকটাই নীরবতা। বাগানে লাইটগুলো এখনো জ্বলছে। কাজের লোকেরা চেয়ার টেবিল গুছিয়ে নিচ্ছে। এদিকে নিলয় আর তার মা ড্রয়িং রুমের একপাশে বসে আছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা ভাবছিল আর কিছুক্ষণ পর বাড়ি ফিরবে। চল একটু পরে তোর খালার সাথে দেখা করে বের হয়ে যাব। হুম। আজ অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ। নিলয় তখনও চুপচাপ। সারাদিনের অপমান তার মাথার ভেতর ঘুরছে। অন্যদিকে দ্বিতীয় তলায় নিজের রুমে বসে আখি এক এক করে গিফট খুলছে। তার চারপাশে কয়েকজন বান্ধবী, সবাই মিলে উপহার দেখছে। এটা কে দিয়েছে? মামা দিয়েছে। ওয়াও, অনেক সুন্দর ঘড়ি তো। হুম। আর এটা? এটা চাচা দিয়েছে। একটার পর একটা গিফট খোলা হচ্ছে। কেউ দামি পারফিউম দিয়েছে, কেউ সোনার ব্রেসলেট, কেউ ব্যান্ডেড ব্যাগ। সবাই মুগ্ধ হয়ে দেখছে। হঠাৎ আখি একটা গিফট খুঁজতে লাগলো। প্রথমে স্বাভাবিকভাবেই খুঁজছিল, তারপর একটু অস্থির হয়ে উঠল। 1 মিনিট, কি হয়েছে? ওই বক্সটা কোথায়? কোন বক্স? রিমিট দেওয়া বক্স। এখানেই তো থাকবে। না, নেই। আখি দ্রুত টেবিলের উপরে রাখা গিফটগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলো। তারপর বিছানার উপর, আলমারির পাশে, ড্রেসিং টেবিলের কাছে, কিন্তু কোথাও পেল না। তার মুখের রং ধীরে ধীরে বদলে যেতে লাগলো। কি হয়েছে বল তো? রিমি আমাকে একটা হীরের আংটি দিয়েছে। তারপর? সেটা নেই, আমি পাচ্ছি না। আখির কণ্ঠে এবার স্পষ্ট আতঙ্ক। সে আবার খুঁজতে লাগলো বিছানা, ড্রয়ার, গিফটের স্তূপ, সব জায়গায়, কিন্তু আখির কোনো খোঁজ নেই। হঠাৎ মা, আমার আংটি। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। নিচে বসে থাকা সবাই চমকে গেল। নিলয়ের খালা দৌড়ে উঠলেন। আখির বাবা দ্রুত সিঁড়ি বেয়ে উপরে গেলেন। নিলয় আর তার মা অবাক হয়ে তাকালো। কি হলো? জানি না। আমার আংটি। কি হয়েছে মা? রিমি আমাকে হীরের আংটি দিয়েছে। তারপর? সেটা নেই, সব ভালো করে খুঁজেছিস? জায়গায় খুঁজেছি, পাচ্ছি না। আংটিটা কিন্তু অনেক দামি আঙ্কেল। শেষ কখন দেখেছিস? একটু আগে গিফট দেওয়ার সময় ছিল, এখন নেই। পুরো রুমে উত্তেজনা ছড়িয়ে পড়ল।
সবাই খুঁজতে শুরু করলো বিছানার নিচে, সোফার পাশে, ডয়ারে, গিফটের বক্সে, কোথাও নেই। আখি মুখ ক্রমশ শক্ত হয়ে উঠছে, সে যেন কিছু ভাবছে। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল দরজার কাছে দাঁড়িয়ে থাকা নিলয়ের উপর। নিলয় তখন পরিস্থিতি দেখছিল, তার কোনো আগ্রহই ছিল না এসবের মধ্যে। কিন্তু হঠাৎ আখি আঙ্গুল তুলে পড়ল। আমি জানি আংটিটা কে নিয়েছে। কি বলছিস? আমি জানি কে নিয়েছে। কে? নিলয়। মুহূর্তের মধ্যে পুরো রুম জমে গেল। সবাই হতবাক। নিলয়ের মা যেন নিদানকে বিশ্বাস করতে পারছেন না। নিলয় কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে বলল, কি বললে? তুমিই নিয়েছো। কি এসব কি বলছিস? আমি যা বলছি ঠিক বলছি। তুমি আমাকে চোর বলছো? আমি শুধু সত্যি বলছি। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। রুমে উপস্থিত সবাই স্তব্ধ, কেউ কিছু বলছে না। আখির খালা হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। আখির বাবার মুখও শক্ত হয়ে গেছে। আমার ছেলে এমন কাজ করতে পারে না। সবাই নিজের ছেলেকে নির্দোষী ভাবে। আখি, খালা রাগ করবেন না, কিন্তু আমার সন্দেহ ওর উপরেই। সন্দেহ করার কারণ? কারণ তুমি সবচেয়ে বেশি সময় এদিক ওদিক ঘুরছিলে, কি আজে বাজে কথা! আর তুমি আমার রুমে এসেছিলে। কথাটা শুনে কয়েকজন একে অন্যের দিকে তাকালো। নিলয় রাগে দাঁত চেপে বলল, আমি তোমাকে গিফট দিতে এসেছিলাম। সেটা তো সবাই বলে। মুখ সামলে কথা বলো। সত্যি কথা শুনতে খারাপ লাগছে। প্রমাণ ছাড়া কাউকে চোর বলছো? আমার মনে হচ্ছে তুমিই নিয়েছো। আল্লাহ, এসব কি শুনছি? আমার ছেলে গরিব হতে পারে, কিন্তু চোর না। সেটা তো খুঁজলেই বোঝা যাবে। কথাটা বলেই আখি নিলয়ের দিকে তাকালো। তার চোখে ছিল অভিযোগ, আর সেই অভিযোগের আঘাতে নিলয়ের বুকের ভেতরটা জ্বলে উঠল। সে কখনো ভাবেনি যে মেয়ে তাকে সারাদিন অপমান করছে, সে একদিন সবার সামনে তাকে চোরও বলবে। আর এই অভিযোগই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় অপমানের শুরু। আখির অভিযোগ শোনার পর পুরো রুমে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। সবাই নিলয়ের দিকে তাকালো, কেউ অবিশ্বাসের চোখে, কেউ সন্দেহের চোখে। আর নিলয় সেজন্য এখনো বিশ্বাস করতে পারছে না যে তাকে সবার সামনে চোর বলা হচ্ছে। আখি, শেষবারের মতো বলছি, যা বলছো ভেবে বলো। আমি ভেবেই বলছি। আমার উপর এমন অভিযোগ দেওয়ার আগে প্রমাণ দেখাও। প্রমাণ পাওয়া যাবে। আখি, তুই থাম। খালা আমি মিথ্যা বলছি না। আমার ছেলে এমন কাজ করতে পারে না। তাহলে সার্চ করতে সমস্যা কোথায়? কথাটা বলতে চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। একজন আত্মীয় বলল, হ্যাঁ, সার্চ করলেই তো বোঝা যাবে। যদি নির্দোষ হয় তাহলে ভয় কিসের? আংটিটা তো খুঁজে বের করতেই হবে। নিলয়ের বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। এরা সবাই তাকে ছোটবেলা থেকেই চেনে, তবু কেউ তার হয়ে একটা কথাও বলছে না। না, এসবের দরকার নেই। দরকার আছে মা। তুই কিছু মনে করিস না বাবা, ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। আমার উপর বিশ্বাস নেই কারো? কেউ উত্তর দিল না। নিলয় চারপাশে তাকালো। একটা মুখও নেই যে তার হয়ে দাঁড়াবে, শুধু তার মা, শুধু সেই অসহায় মহিলা। আমার ছেলের গায়ে কেউ হাত দিবে না। আপনি ওকে বাঁচাতে চাইছেন? কি বুঝবো? নিলয়ের মা কেঁপে উঠলেন রাগে। নিলয় ধীরে ধীরে মায়ের কাঁধে হাত রাখল। মা থাক, না বাবা। আমি কিছু লুকাইনি। কিন্তু কেউ খারাপভাবে নেবেন না, শুধু দেখে নেওয়া হোক। একজন আত্মীয় এগিয়ে এলো। নিলয়ের বুকের ভেতরে অদ্ভুত কষ্ট, চোরের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে সবার সামনে, নিজের আত্মীয়দের সামনে। তার জামার পকেট দেখা হলো, কিছু নেই। এক পাশের পকেট দেখা হলো, কিছু নেই। ঠিক তখনই লোকটা নিলয়ের প্যান্টের পকেটে হাত দিল, আর পরের মুহূর্তেই তার মুখ বদলে গেল। এটা কি? পুরো রুম নিস্তব্ধ। লোকটা ধীরে ধীরে হাত বের করলো। তার হাতে চকচকে একটা বক্স, রিমির দেওয়া সেই আংটির বক্স। সবাই হতবাক। নিলয়ের মা স্থির হয়ে গেলেন। নিলয়ের চোখ বড় হয়ে গেল। সে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। লোকটা বক্স খুলল, ভেতরে হীরের আংটি। রুমে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। দেখেছো? আগে ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। এক মুহূর্তের জন্য সেই হাসিটা নিলয়ের চোখ এড়ালো না, কিন্তু সে তখন এতটাই হতবাক, কিছুই বলতে পারল না। না না, এটা হতে পারে না। আমার ছেলে এটা করেনি। বাবা, কিছু বল। আমি জানি না এটা আমার পকেটে কিভাবে এলো। বাহ, আমি সত্যিই জানি না। ছি ছি, ভাবতেই পারিনি। গরিব হলেই সবাই খারাপ হয় না, কিন্তু এ ছেলে তো। চুপ করুন, আমি চুরি করিনি। তাহলে পকেটে এলো কিভাবে? আমি জানি না।
তাহলে আংটি নিজে নিজে উড়ে গিয়ে তোমার পকেটে ঢুকেছে? সবাই দেখেছে, প্রমাণও পাওয়া গেছে, এখনো মিথ্যা বলবে? আমি চোর না। আংটি কি নিজে নিজে হেঁটে গেছে? আমি জানি না কে করেছে। অবশ্যই জানো। আমার ছেলে নির্দোষ। আপা, প্রমাণ তো সামনে। না নিলয়, এটা করতে পারে না। নিজের সন্তান বলে বিশ্বাস করতে চাইছেন। আমি আমার ছেলেকে চিনি। কিন্তু তার কথা কেউ শুনল না। চারিদিক থেকে শুধু তিরস্কার, অভিযোগ, অপমান। নিলয় অনুভব করলো যেন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিলয়ের খালাও কাঁদো কাঁদো গলায় বললেন, নিলয়, তুই সত্যি বল বাবা। খালা, আপনিও? খালা মাথা নিচু করে ফেললেন। এই দৃশ্যটা যেন নিলয়কে শেষ করে দিল। যে মানুষটাকে সে সবচেয়ে বেশি সম্মান করত, তার চোখে আজ সন্দেহ। নিলয় ধীরে ধীরে পেছনে সরে গেল। বাবা, মা, আর কিছু বলো না। তুই কোথায় যাচ্ছিস? জানি না। আমাকে ছেড়ে যাস না। আজকে কেউ আমার কথা বিশ্বাস করেনি, কেউ না। তার গলা ধরে এলো, চোখ ভিজে উঠল, কিন্তু সে কাঁদল না। শুধু চারপাশে একবার তাকালো। এই মানুষগুলো তার আত্মীয়, তবুও আজ তাকে সবাই চোর বানিয়ে দিল। আমি চুরি করিনি, এই কথাটা একদিন সবাইকে বিশ্বাস করাবো। নিলয়, বাবা থাম, কোথায় যাচ্ছিস নিলয়? কিন্তু নিলয় আর থামল না, দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। তার নিলয় বাবা, একবার দাঁড়া। মা দৌড়ে পেছনে গেলেন, কিন্তু বাড়ির গেট পার হয়ে রাতের অন্ধকারে হারিয়ে গেল নিলয়। নিলয়ের মা রাস্তায় বের হয়ে চারিদিকে তাকালেন, কোথাও নেই, একদম কোথাও নেই। তিনি দৌড়াতে লাগলেন এক রাস্তা থেকে আরেক রাস্তা, চিৎকার করে ডাকতে লাগলেন, নিলয় বাবা, ফিরে আয়, আমি জানি তুই নির্দোষ নিলয়। কিন্তু রাতের অন্ধকারে কোনো উত্তর দিল না। সেই রাতেই নিলয় হারিয়ে গেল। আর তার মা সারা রাত কাঁদতে কাঁদতে ছেলেকে খুঁজে বেড়ালেন, কিন্তু কোথাও পেলেন না। কেউ তখন জানতো না যে আজ সেই ছেলেটাকে চোর বলে তাড়িয়ে দেওয়া হলো। একদিন সেই ছেলেটাই ফিরবে, এমন এক পরিচয় যার সামনে মাথা নত করবে পুরো দেশ। 5 বছর পর। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে 5টা বছর। এই 5 বছরে অনেক কিছু বদলে গেছে। কেউ পেয়েছে সুখ, কেউ পেয়েছে কষ্ট, কেউ হারিয়েছে আপনজন, আর কেউ তৈরি করেছে নিজের নতুন পরিচয়। আজ দেশের ব্যবসায়িক জগতে এমন একটা নাম আছে যাকে না চেনা মানুষ খুব কমই আছে। একটা নাম, একটা ব্যান্ড, একটা সফলতার গল্প নিয়ে নিলয় খান দেশের শীর্ষ তরুণ ব্যবসায়ীদের একজন। হাজার হাজার কোটি টাকার ব্যবসার মালিক। দেশের পাশাপাশি বিদেশেও যার কোম্পানি সুনাম ছড়িয়ে পড়েছে। অনেকেই তাকে বলে বাংলাদেশের বিজনেস কিং। ঢাকার বাণিজ্যিক এলাকার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল কাচ ঘেরা একটি বহুতল ভবন। ভবনের সবচেয়ে উপরের কয়েকটি ফ্লোর সম্পূর্ণভাবে দখল করে আছে খান গ্রুপ ইন্টারন্যাশনাল, দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। ভবনের সর্বোচ্চ তলে বিশাল এক কর্নার কেবিন, চারপাশ কাচ দিয়ে ঘেরা। সেখানে দাঁড়িয়ে আছে একজন যুবক, কালো রঙের দামি স্যুট, হাতে বিলাসবহুল ঘড়ি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ব্যক্তিত্বে অদ্ভুত এক গাম্ভীর্য। সে আর আগের সেই অবহেলিত নিলয় নয়, সে এখন নিলয় খান। দুহাত পকেটে ঢুকিয়ে কাছের দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে সে। নিচে পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে, গাড়িগুলো পিঁপড়ার মতো ছোট দেখাচ্ছে, আকাশে মেঘ ভাসছে, কিন্তু নিলয়ের চোখে এসব কিছুই ধরা পড়ছে না। তার দৃষ্টি স্থির কাছের উপর। মনে যেন কোথাও হারিয়ে গেছে। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল সেই রাত, সেই অপমান, সেই আংটি, সেই অভিযোগ, সেই অসহায় মায়ের কান্না। নিলয় বাবা থাম, আমি জানি তুই নির্দোষ। নিলয় চোখ বন্ধ করলো। 5 বছর হয়ে গেছে, কিন্তু কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, কিছু ক্ষত কখনো শুকায় না। ধীরে ধীরে চোখ খুলল সে। তারপর নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, দেখলে মা, তোমার ছেলে হারিয়ে যায়নি, ফিরে এসেছে, তবে আগের নিলয় হয়ে না। তার গলায় কোনো আনন্দ নেই, বরং এক ধরনের শূন্যতা। এত বড় সফলতা, এত টাকা, এত সম্মান, তারপরও একটা জায়গা আজও ফাঁকা, মায়ের জায়গা। সেই রাতের পর সে আর কখনো বাড়ি ফিরে যায়নি, কখনো যোগাযোগ করেনি, কারণ সে চেয়েছিল একদিন নিজের পরিচয় ফিরবে, নিজের যোগ্যতায় ফিরবে, কাউকে কিছু প্রমাণ করতে হবে না এমন অবস্থানে পৌঁছে ফিরবে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল, ঠকঠক করে। নিলয় পেছনে না তাকিয়ে বলল, কামিন। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তার পার্সোনাল ম্যানেজার, 40 বছরের ভদ্রলোক, যার নাম রাশেদ। 5 বছর ধরে নিলয়ের সাথে কাজ করছে। স্যার।
বিদেশি বায়াররা এসে গেছেন। নিলয় ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, মুহূর্তেই তার মুখের আবেগগুলো উধাও। আবার সেই ঠান্ডা আত্মবিশ্বাসী ব্যবসায়ী। কোন দেশের? জার্মানি, কানাডা আর সিঙ্গাপুরের প্রতিনিধিরা এসেছেন স্যার। সবাই উপস্থিত? জি স্যার। ডকুমেন্টস রেডি? সব প্রস্তুত। প্রজেক্ট রিপোর্ট? সেটাও রেডি। ভালো। স্যার, তারা আপনার জন্য অপেক্ষা করছেন। রাশেদের চোখে সবসময় একটা বিস্ময় কাজ করে, কারণ সে নিজের চোখে দেখেছে কিভাবে মাত্র 5 বছরে এই মানুষটা শূন্য থেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। দিনে 18 ঘন্টা কাজ করেছে, অসংখ্য ব্যর্থতা দেখেছে, অসংখ্য বাধা পেরিয়েছে, কিন্তু কখনো হার মানেনি। রাশেদ মাঝে মাঝে ভাবেন এই মানুষটা আসলে মানুষ নাকি মেশিন। নিলয় ফাইল হাতে তুলে নিল, তারপর বলল, চলুন। দুজন বেরিয়ে পড়ল। বাইরে বের হতে কর্মচারীরা সম্মান নিয়ে দাঁড়িয়ে গেল। অনেকে সালাম দিল, অনেকে শুভেচ্ছা জানালো। সবাইয়ের চোখে একটাই জিনিস, সম্মান। যে সম্মানের জন্য একসময় সে তৃষ্ণার্ত ছিল, আজ সেই সম্মানই তার পায়ের নিচে। লিফট থেকে নেমে তারা সরাসরি কনফারেন্স ফ্লোরে গেল। বড় কাছে দরজার সামনে এসে দাঁড়ালো নিলয়। ভেতরে ইতিমধ্যেই বিদেশি প্রতিনিধিরা বসে আছে। কেউ ইংরেজিতে আলোচনা করছে, কেউ ল্যাপটপে কাজ করছে, কেউ নোটে দেখছে। রাশেদ দরজা খুলে দিল আর নিলয় ভেতরে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে গেল। একজন বিদেশি প্রতিনিধি এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। মিস্টার নিলয় খান, ইটস অ্যান honor টু মিট ইউ। ওয়েলকাম টু বাংলাদেশ। তারপর শুরু হলো বহু কোটি টাকার আন্তর্জাতিক ব্যবসায়িক বৈঠক। কেউ তখন কল্পনা করতে পারবে না আজ যার সাথে বিদেশি কোম্পানিগুলো চুক্তি করার জন্য অপেক্ষা করছে, 5 বছর আগে সেই মানুষটাকে তার আত্মীয়রা চোর বলে অপমান করেছিল। আর নিলয়, সে এখনও জানে না তার অতীত আবার তার সামনে ফিরে আসতে চলেছে খুব শীঘ্রই। আর সেই অতীতের নাম আঁখি। কনফারেন্স রুমের বিশাল কাছের দরজাটা বন্ধ হতেই পুরো পরিবেশ বদলে গেল। দীর্ঘ টেবিলের একপাশে বসে আছেন নিলয় খান, অন্য পাশে বিদেশি বায়াতদের প্রতিনিধি দল। সবার সামনে ল্যাপটপ, ফাইল আর বিভিন্ন প্রজেক্ট রিপোর্ট। রাশেদ একপাশে দাঁড়িয়ে আছে। মিটিং শুরু হতেই একজন বিদেশি প্রতিনিধি বললেন, মিস্টার নিলয় খান, আমরা গত 6 মাস ধরে আপনার কোম্পানির কাজ পর্যবেক্ষণ করেছি। দ্যাটস গুড। আপনার কোম্পানির ডেলিভারি রেট, প্রোডাকশন কোয়ালিটি এবং ম্যানেজমেন্ট আমাদের খুবই ইমপ্রেস করেছে। থ্যাংক ইউ। নিলয়ের কণ্ঠে অহংকার নেই, আছে আত্মবিশ্বাস, যেটা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে অর্জন করেছে। আরেকজন প্রতিনিধি বললেন, আমরা ইউরোপিয়ান মার্কেটে নতুনভাবে প্রবেশ করতে চাই এবং আমরা চাই আপনারা আমাদের প্রধান পার্টনার হন। আপনারা বছরে কত ইউনিট প্রোডাক্ট এক্সপোর্ট করতে চান? প্রথম বছরেই প্রায় 25 লাখ ইউনিট। রুমের অনেকেই সংখ্যাটা শুনে অবাক হয়ে গেল, কারণ এই বিশাল অর্ডার, কিন্তু নিলয়ের মুখে কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় বছর? অন্তত দ্বিগুণ। আমরা পারবো। আপনি এতটা নিশ্চিত? আমি এমন কোনো প্রতিশ্রুতি দেই না যেটা রাখতে পারবো না। তার উত্তর শুনে বিদেশিরা মুগ্ধ হয়ে গেল। মিটিং আরও প্রায় 2 ঘন্টা চলল। প্রোডাকশন, সাপ্লাই চেইন, ইনভেস্টমেন্ট, রিস্ক ফ্যাক্টর সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হলো। একসময় একজন প্রতিনিধি বললেন, আমরা প্রস্তুত, চুক্তি সাইন করতে চাই। রাশেদের মুখে হাসি ফুটে উঠল, কারণ এই ডিলের মূল্য কয়েকশো কোটি টাকা। নিলয় কলম হাতে নিল, প্রতিনিধিরাও সই করলেন, সবাই করমর্দন করল। কংগ্রেচুলেশন মিস্টার খান। থ্যাংক ইউ। মিটিং শেষ হওয়ার পর সবাই একে একে বেরিয়ে গেল। রাশেদ ফাইলগুলো গুছিয়ে নিচ্ছিল, তার মুখে স্পষ্ট আনন্দ। স্যার, আবারও অসাধারণ একটা ডিল হলো। এটা শুধু শুরু। আপনার কাছে সব সময় শুরু মনে হয়? নিলয় টেবিলে রাখা কফির কাপ হাতে নিল, জানালার বাইরে তাকালো। ঢাকার ব্যস্ত শহর, গাড়ির শব্দ, মানুষের ছুটে চলা, সবকিছু আগের মতোই চলছে। কিন্তু তার জীবন 5 বছরে একেবারে বদলে গেছে। ঠিক তখনই রাশেদ আবার বলল, স্যার, আরেকটা খবর ছিল। বলুন। নতুন একজন ক্লায়েন্ট আমাদের সাথে দেখা করতে চাচ্ছে। কে? তারা আপনার সাথে বিজনেস পার্টনারশিপ করতে আগ্রহী। কোম্পানির নাম? চৌধুরী কোম্পানি। নামটা শোনার সঙ্গে সঙ্গে নিলয়ের হাত থেমে গেল, তার চোখের দৃষ্টি বদলে গেল, মুখের হাসি মিলিয়ে গেল। ধীরে ধীরে সে ফাইলের দিকে তাকালো। কি বললেন? চৌধুরী কোম্পানি স্যার। কয়েক সেকেন্ড নীরবতা। রাশেদ প্রথমবারের মতো দেখল এই নামটা শুনে নিলয়ের মুখে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে।
নিলয়ের চোখে যেন 5 বছর আগে সেই রাত ভেসে উঠল। আখি, তার খালু, সেই বাড়ি, সেই অপমান, সেই আংটি। নিলয়ের হাত ধীরে ধীরে মুঠো হয়ে গেল। রাশেদ অবাক হয়ে বলল, স্যার, চৌধুরী কোম্পানির মালিককে? মিস্টার ফারাদ চৌধুরী। নিলয়ের বুকের ভেতর কেমন একটা চাপা ব্যথা অনুভূত হলো। ফরহাদ চৌধুরী, তার খালু, যে মানুষটা সেদিন একবারও তার পাশে দাঁড়ায়নি, একবারও বলেনি আমি বিশ্বাস করি নিলয়কে। নিলয় চুপচাপ বসে রইল। রাশেদ বলল, আপনি কি তাদের চেনেন স্যার? খুব ভালো করেই চিনি, আত্মীয় নাকি? একসময় ছিল। রাশেদ আর কিছু জিজ্ঞেস করলো না, কারণ সে বুঝতে পারছিল এই নামটার সাথে নিলয়ের কোনো পুরনো স্মৃতি জড়িয়ে আছে। স্যার, ওরা বেশ কয়েকবার যোগাযোগ করেছে, আপনার সাথে জরুরি মিটিং করতে চাই। কেন? শুনেছি তাদের কোম্পানি কিছু আর্থিক সমস্যার মধ্যে আছে, তারা বড় একটা প্রজেক্ট আপনার ইনভেস্টমেন্ট স্বরূপ চাই। নিলয়ের চোখ সরু হয়ে এলো। একসময় যারা তাদের গরিব বলে অপমান করত, আজ তারা তার সাহায্য চাইছে। ভাগ্যের খেলাটা সত্যিই অদ্ভুত। নিলয় ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর কাছের জানালার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ কিছু বলল না। রাশেদ অপেক্ষা করতে লাগলো। অবশেষে নিলয় বলল, তারা কখন আসতে চাই? আপনি সময় দিলেই। ঠিক আছে। মিটিং ফিক্স করব। নিলয় কিছুক্ষণ চুপ রইল। তার চোখে তখন 5 বছর আগের অপমানের আগুন, কিন্তু মুখে কোনো আবেগ নেই। হ্যাঁ, মিটিং ফিক্স করুন। কবে স্যার? আগামীকাল। রাশেদ মাথা নেড়ে বেরিয়ে গেল। আর নিলয় সে একা দাঁড়িয়ে কাছের সামনে। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। 5 বছর পর ভাগ্য আবার তাকে সেই মানুষের সামনে নিয়ে এসেছে। কিন্তু এবার সে অপমানিত, অসহায় নিলয় নয়। এবার সে নিলয় খান, যার একটা সিদ্ধান্তে কোটি টাকার ব্যবসা দাঁড়িয়ে যায় কিংবা ভেঙে পড়ে। আর আগামীকালের সে মিটিং হতে চলেছে বহু বছর পর তার অতীতের সাথে প্রথম মুখোমুখি হওয়া। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, আকাশটা আজও মেঘে ঢাকা, চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। অন্যদিকে ঢাকার বিলাসবহুল অফিসে দেশের শীর্ষ ব্যবসায়ী নিলয় খান কোটি টাকার ডিল নিয়ে ব্যস্ত। আর এদিকে শহরের এক কোণে ছোট্ট একটা পুরনো বাড়িতে একজন মা আজও তার ছেলের জন্য অপেক্ষা করে আছে 5 বছর ধরে, প্রতিদিন প্রতি রাত। বাড়িটার খুব একটা পরিবর্তন হয়নি। সেই টিনের চাল, সেই ছোট্ট উঠোন, সেই পুরনো দরজা। শুধু একটা জিনিসই বদলে গেছে, বাড়িটা আগের চেয়ে বেশি নির্জন হয়ে গেছে, কারণ এখানে শুধু একজন মানুষ থাকে, নিলয়ের মা। সন্ধ্যায় নামাজ শেষ করে তিনি ধীরে ধীরে ঘরে ঢুকলেন। ঘরের দেওয়ালে ঝুলছে নিলয়ের বাবার ছবি, তার পাশে ছোট্ট একটা ফ্রেম, সেখানে নিলয়ের একটা পুরনো ছবি। ছবিটা তখনকার, যখন নিলয় কলেজে পড়তো। ছবির দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীরে ধীরে ছবিটার উপর হাত বুলিয়ে দিলেন। কোথায় আছিস বাবা? চোখের কোণে পানি জমে উঠল। প্রতিদিনের মতো আজও একই প্রশ্ন, কিন্তু উত্তর নেই, কোনোদিনই নেই। একবার শুধু ফিরে আয় বাবা, একবার, আমি আর কিচ্ছু চাই না। কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠল। 5 বছর হয়ে গেছে, 5টা দীর্ঘ বছর, কিন্তু নীলের কোনো খবর নেই। সে বেঁচে আছে না মারা গেছে সেটাও জানেন না তিনি। তিনি ধীরে ধীরে আলমারির সামনে গিয়ে দাঁড়ালেন। আলমারির ভেতরে একটা শার্ট খুব যত্ন করে ভাঁজ করে রাখা। পরে খুঁজতে গিয়ে আলমারিতে আরেকটা একই রকম পুরনো শার্ট পেয়েছিলেন তিনি। তারপর থেকে সযত্নে রেখে দিয়েছিলেন। শার্টটা হাতে নিয়ে তিনি বিছানায় বসে পড়লেন। মনে আছে বাবা, তুমি বলেছিলি আমাকে হিরোইনের মতো লাগছে? কথাটা মনে পড়তে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল, শুধু একজন মায়ের চাপা কান্নার শব্দ। 5 বছর আগে সেই রাতের পর তিনি পাগলের মতো ছেলেকে খুঁজেছিলেন। আত্মীয়দের বাড়ি, বন্ধুদের বাড়ি, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, কোথাও বাদ দেননি। প্রতিদিন ভেবেছে আজ হয়তো ফিরে আসবে, কাল হয়তো দরজায় কড়া নাড়বে, কিন্তু না। দিন গেছে, মাঝ গেছে, বছর গেছে, নিলয় আসেনি। সেই ঘটনার পর তার খালাও অনেকবার এসেছেন, কেঁদেছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু তাতে কি? যে চলে গেছে সে তো আর ফিরে আসেনি। নিলয়ের মা মাঝে মাঝে ভাবেন, সেদিন যদি তিনি ছেলেকে একটু শক্ত করে ধরে রাখতে পারতেন, যদি যেতে না দিতেন, তাহলে হয়তো আজ একাকিত্বে থাকতো না। রাত বাড়তে লাগলো। তিনি রান্নাঘরে গেলেন। একজন মানুষের জন্য যতটুকু রান্না লাগে ততটুকুই করছেন। খাবার টেবিলে বসে কয়েক লোকমা মুখে দিলেন, তারপর আর খেতে পারলেন না। চোখ আবার ভিজে উঠল, কারণ খেতে বসলে তার নিলয়ের কথা মনে পড়ে। নিলয় সবসময় বলতো, মা তুমি আগে খাও। তুই খা আগে। না, তুমি আগে। সেই স্মৃতিগুলো যেন আজও ঘরের দেওয়ালে লেগে আছে।
তিনি আর খেতে পারলেন না। চুপচাপ খাবার সরিয়ে রাখলেন। রাত প্রায় 11টা। বাইরে বৃষ্টি আরও বেড়েছে। নীলের মা বিছানায় শুয়ে আছেন, ঘরের বাতি নিভিয়ে দিয়েছেন। তবু তার চোখে ঘুম নেই, কারণ এই 5 বছরের ঘুম যেন তার সাথে অভিমান করেছে। নীলই ছাদের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ ফিসফিস করে বললেন, আজও এলি না বাবা? চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি মুখ চেপে কাঁদতে লাগলেন, কারণ এই কান্না দেখার মতো কেউ নেই, শোনার মতো কেউ নেই। জানিস বাবা, আমি এখনো রাতের দরজা নক করার আগে বাহিরে তাকাই। মনে হয় তুই হয়তো দাঁড়িয়ে আছিস, মনে হয় তুই হয়তো বলবি, মা আমি ফিরে এসেছি। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তার বুকের ভেতর জমে থাকা 5 বছরের কষ্ট যেন বেরিয়ে আসতে চাইছে। আমি জানি তুই চোর না বাবা, আমি জানি। তার কণ্ঠ ভেঙে গেল। সেদিনও তিনি বিশ্বাস করেছিলেন, আজও করেন, কিন্তু তার বিশ্বাসের কথা শোনার জন্য নীলয় কোথাও নেই। অনেকক্ষণ কান্নার পর ক্লান্ত হয়ে তিনি চোখ বন্ধ করলেন, কিন্তু ঘুম আসার আগেও শেষবারের মতো দরজার দিকে তাকালেন, যেন এখনো আশা করছেন হয়তো এই মুহূর্তে দরজায় কড়া নাড়বে কেউ, হয়তো বলবে, মা দরজা খোলো, আমি এসেছি। কিন্তু দরজা নীরব রাত। আর একজন মায়ের অপেক্ষাও নীরব। তিনি জানেন না যে ছেলের জন্য তিনি 5 বছর ধরে কাঁদছেন, সেই ছেলেই আজ দেশের অন্যতম বড় ব্যবসায়ী। আর ভাগ্য খুব শীঘ্রই মা ছেলেকে আবার মুখোমুখি দাঁড় করাতে চলেছে। পরের দিন সকাল। ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খান গ্রুপের বিশাল ভবন। সকাল থেকেই অফিসের ব্যস্ততা, কর্মচারীরা যার যার কাজে ব্যস্ত। কনফারেন্স রুম প্রস্তুত করা হচ্ছে, কারণ আজ গুরুত্বপূর্ণ একটি মিটিং। চৌধুরী গ্রুপের সাথে মিটিং। অন্যদিকে একটি কালো গাড়ি এসে থামল ভবনের সামনে। গাড়ি থেকে প্রথমে নামলেন ফরহাদ চৌধুরী, তারপর নামলো আখি। 5 বছরের আখিও অনেক বদলে গেছে, আগের মতোই সুন্দরী, কিন্তু মুখে সেই পুরনো অহংকারের ছাপ এখন অনেকটাই কম। সময়ের সাথে মানুষ বদলায়, তবে অতীতের ভুল মুছে যায় না। আখি চারপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, বাবা, অফিসটা তো অনেক বড়। শুধু বড় না, দেশের অন্যতম বড় কোম্পানি। সত্যি বলতে কি, এখনো বিশ্বাস হচ্ছে না আমরা তাদের সাথে মিটিং করতে এসেছি। সময় সব বদলে দেয় মা। যদি এই ডিলটা হয়ে যায় তাহলে আমাদের অনেক বড় সমস্যা কমে যাবে। ইনশাআল্লাহ। কয়েক মাস ধরে চৌধুরী গ্রুপের ব্যবসা খারাপ যাচ্ছে। বাজারে নতুন প্রতিযোগী এসেছে, কিছু প্রজেক্টেও লোকসান হয়েছে। তাই তারা এখন বড় কোনো কোম্পানির সাথে কাজ করতে চায়, আর সেই কারণে আজকের এই মিটিং। দুজন ভেতরে ঢুকতে রিসেপশনে কর্মচারীরা সম্মানের সাথে অভ্যর্থনা জানালো। তারপর তাদের কনফারেন্স ফ্লোরে নিয়ে যাওয়া হলো। আগে চারপাশে তাকাচ্ছিল। সবকিছু এত আধুনিক, এত বিলাসবহুল যে সে মুগ্ধ হয়ে গেছে। বাবা, এই কোম্পানির মালিকের বয়স কত? শুনেছি খুব বেশি না, 30-এর নিচে হবে। এত কম বয়সে এত বড় ব্যবসায়ী? সবাই পারে না, কিছু মানুষ জন্মায় ইতিহাস তৈরি করার জন্য। কথাটা শুনে আখি মাথা নেড়ে সম্মতি দিল। তারপর দুজন কনফারেন্স রুমে গিয়ে বসলো। রুমটা বিশাল, মাঝখানে বড় টেবিল, দেওয়ালে ডিজিটাল স্ক্রিন, সবকিছু নিখুঁতভাবে সাজানো। কিছুক্ষণ পর ম্যানেজার রাশেদ ভেতরে ঢুকলেন। ওয়েলকাম মিস্টার চৌধুরী। ধন্যবাদ। স্যার কিছুক্ষণের মধ্যেই আসবেন। উনি কি সবসময় এত ব্যস্ত থাকেন? স্যার খুব কম সময় নষ্ট করেন। বুঝলাম। কয়েক মিনিট কেটে গেল। রুমে নীরবতা। হঠাৎ দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ালো। রাশেদও সোজা হয়ে দাঁড়ালো। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো একজন মানুষ। কালো স্যুট, দামি ঘড়ি, লম্বা দেহ, আত্মবিশ্বাসী হাঁটা, আর মুখে কালো মাস্ক। নীলয় খান। কিন্তু আখি কিংবা ফরহাদ চৌধুরী কেউ তাকে চিনতে পারল না। 5 বছরে নীলয়ের চেহারায় অনেক পরিবর্তন এসেছে, তার উপর মুখে মাস্ক। আর তারা কখনো কল্পনাও করেনি যে দেশের শীর্ষ ব্যবসায়ী নীলয় খানই তাদের সেই অবহেলিত নীলয়। নিজের চেয়ারে গিয়ে বসলো। একবারও তাদের দিকে ভালোভাবে তাকালো না। ফাইল খুলে শান্ত গলায় বলল, প্লিজ সিট ডাউন। তার কণ্ঠ শুনে আখির কেমন যেন পরিচিত লাগলো, কিন্তু সে গুরুত্ব দিল না। ফরহাদ চৌধুরী বসলেন, আখিও বসলো। মিটিং শুরু হলো। আপনারা আমাদের কাছে কি ধরনের পার্টনারশিপ চান? আমরা যৌথভাবে একটি নতুন প্রজেক্ট শুরু করতে চাই। ফরহাদ চৌধুরী বিস্তারিত বলতে শুরু করলেন। নীলয় মনোযোগ দিয়ে সব শুনছিল, মাঝে মাঝে প্রশ্ন করছিল, আর প্রতিটি প্রশ্ন এত নিখুঁত ছিল যে ফরহাদের কপালে ঘাম জমতে শুরু করলো। এই সেক্টরে
গত 2 বছরে আপনাদের লোকসান হয়েছে কেন? কিছু বাজারগত সমস্যার কারণে। শুধু বাজারের কারণে নাকি ব্যবস্থাপনার ভুলও ছিল? ফরাদ চুপ, আখিও অবাক। এই মানুষটা তাদের কোম্পানি সম্পর্কে এত কিছু জানে কিভাবে? নিলয় আবার বলল, এই রিপোর্ট অনুযায়ী 3টি বড় প্রজেক্টে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক বলছি? জি। নিলয় ফাইল বন্ধ করলো, তারপর আখির দিকে তাকালো। প্রথমবার আখি কিছুটা অস্বস্তি অনুভব করলো। লোকটা চোখ দুটো অদ্ভুত, খুব অদ্ভুত, যেন কোথাও দেখেছে। মিস আখি, আপনি বর্তমানে কোম্পানির কোন বিভাগ দেখছেন? মার্কেটিং। ভালো, তাহলে বলুন আগামী 3 বছরের জন্য আপনার পরিকল্পনা কি? আখি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে শুরু করলো। নিলয় চুপচাপ শুনলো, তারপর কয়েকটা প্রশ্ন করলো, এমন প্রশ্ন যার উত্তর দিতে আখিকে বেশ ভাবতে হলো। মিটিং প্রায় 1.5 ঘন্টা চলল। শেষে নিলয় চেয়ারে হেলান দিয়ে বসলো। রুমে নীরবতা। ফরাদ চৌধুরী অপেক্ষা করছেন, আখিও অপেক্ষা করছে, কারণ এখন সিদ্ধান্ত নেবে নিলয়, ডিল হবে কি হবে না। নিলয় কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল। তার সামনে বসে আছে সেই মানুষ যে সেদিন একবারও তার পাশে দাঁড়ায়নি, আর বসে আছে আখি, যে তাকে চোর বলেছিল, যে তার জীবনের সবচেয়ে বড় অপমানের কারণ হয়েছিল। কিন্তু তাদের কেউই জানে না, যার সামনে তারা সাহায্যের জন্য বসে আছে সে আর কেউ নয়, সেই নিলয়, সেই অবহেলিত ছেলেটা। নিলয়ের ঠোঁটের কোণে হালকা রহস্যময় হাসি ফুটে উঠল। আপনাদের প্রস্তাব আমি বিবেচনা করব, ধন্যবাদ মিস্টার খান। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আমি আরও কিছু তথ্য দেখতে চাই। অবশ্যই। রাশেদ, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন। জি স্যার। মিটিং শেষ হলো, কিন্তু বের হওয়ার আগে আখি আবার একবার নিলয়ের দিকে তাকালো। কেন জানি মনে হচ্ছে এই মানুষটার সাথে তার অতীতে কোনো সম্পর্ক আছে, কিন্তু কি সম্পর্ক সে এখনো বুঝতে পারছে না। আর নিলয় সে চুপচাপ বসে রইল, কারণ সে জানে এটা শুধু শুরু। খুব শীঘ্রই এমন একটা সত্য সামনে আসবে যা আখি আর ফরাদ চৌধুরী জীবন ওলটপালট করে দেবে। রাত অনেক হয়েছে, ঢাকা শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমে এসেছে। রাস্তার গাড়ির সংখ্যাও আগের তুলনায় কম। আকাশে মেঘ নেই, জানালার বাইরে অসংখ্য আলো জ্বলছে, কিন্তু সেই আলো যেন কিছু মানুষের জীবনের অন্ধকার দূর করতে পারে না। খান গ্রুপের চেয়ারম্যান নিলয় খান নিজের পেন্ট হাউসের বিশাল রুমে শুয়ে আছে। বিশাল বিছানা, দামি আসবাবপত্র, কাছের দেওয়াল দিয়ে পুরো শহর দেখা যায়। যে জীবনে একসময় তার কল্পনারও বাইরে ছিল, আজ সেই জীবনই তার ব্যস্ততা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত কিছুর পরও তার চোখে ঘুম নেই। সে বিছানা থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। নিচে শহরের আলো, দূরে উঁচু উঁচু ভবন, সবকিছু এত সুন্দর, তবুও তার বুকের ভেতর খালি খালি লাগে। নিলয় ধীরে ধীরে কাছে হাত রাখলো, তারপর ফিসফিস করে বলল, আজও তোমাদের ভুলতে পারবো না। তার চোখের সামনে ভেসে উঠল আজকের মিটিং। ফরহাদ চৌধুরী, আখি, 5 বছর পর তাদের সামনে বসেছিল সে, তবুও কেউ তাকে চিনতে পারেনি। নিলয় তিক্ত হেসে ফেলল। চিনবেই বা কিভাবে? তাদের কাছে তো আমি অনেক আগেই হারিয়ে গেছি। কিছুক্ষণ নীরবতা, তারপর আবার সেই রাতটার কথা মনে পড়ল। সেই হীরের আংটি, সেই অভিযোগ, সবার সামনে অপমান, তার মায়ের কান্না, তার সবচেয়ে বেশি আখির মুখ। নিলয়ের চোখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। আখি, কেন করেছিলে এমন? প্রশ্নটা সে গত 5 বছর ধরে নিজেকে করেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন কেন আমাকে চোর বানালে? তার গলা ভারী হয়ে এলো। নিলয় চোখ বন্ধ করলো। তার মায়ের কান্নার শব্দ যেন আবার কানে আসছে। নিলয়, বাবা থাম, আমি জানি তুই নির্দোষ, তুই এমনটা করতে পারিস না। তোমার জন্য আজ আমি মায়ের কাছ থেকে এত দূরে। কথাটা বলেই সে থেমে গেল। তার চোখ ভিজে উঠছে, কিন্তু এখন সে আর সহজে কাঁদে না। জীবন তাকে অনেক শক্ত করে দিয়েছে। 5 বছর, 5টা বছর মায়ের মুখ দেখিনি। জানি না মা কেমন আছে, জানি না এখনো আমার জন্য অপেক্ষা করে কিনা। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। 1000 কোটি টাকার মালিক, দেশের অন্যতম সফল ব্যবসায়ী, তবু এই মুহূর্তে সে শুধু একজন ছেলে যে তার মাকে ভীষণ মিস করে। মা, আমি কথা দিয়েছিলাম না একদিন অনেক বড় হয়ে ফিরবো। আমি পেরেছি মা, কিন্তু এখনো ফিরতে পারিনি। তার মায়ের চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে দ্রুত মুছে ফেলল, তারপর ধীরে ধীরে বিছানায় ফিরে গেল। কিন্তু ঘুম আর এলো না।
আজ অনেক দিন পর অতীতটা আবার খুব কাছ থেকে তাকে স্পর্শ করছে। অন্যদিকে শহরের আরেক প্রান্তে নিজের রুমে বসে আছে আখি। আজকে মিটিং শেষ হওয়ার পর থেকে তার মন অদ্ভুত রকম অস্থির। বিছানায় শুয়ে আছে ঠিকই, কিন্তু চোখে ঘুম নেই। বারবার একটা মুখ তার সামনে ভেসে উঠছে। না, মুখ না, কারণ লোকটার মুখ তো সে দেখেনি, মাস্কে ঢাকা ছিল। তবু কেন যেন তাকে খুব পরিচিত মনে হয়েছে। আখি বিছানা থেকে উঠে বসে পড়ল, তারপর নিজের মাথা ঝাঁকিয়ে বলল, আমি এসব কি ভাবছি? কিন্তু যতই ভুলতে চাই ততই সেই কণ্ঠস্বর কানে বাজে, সেই চোখ দুটো, সেই প্রশ্ন করার ধরন, সেই শান্ত অথচ দৃঢ় আচরণ, সবকিছু যেন কাউকে মনে করিয়ে দেয়। আখি জানালার পাশে গিয়ে দাঁড়ালো, রাতের আকাশের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, কেন জানি ছেলেটাকে দেখে বারবার নিলয়ের কথা মনে হচ্ছিল। নিলয়ের নামটা উচ্চারণ করতে তার বুকের ভেতর কেমন একটা ব্যথা অনুভব হলো। 5 বছর, সে 5 বছর ধরে এই নামটা এড়িয়ে চলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি, কারণ জীবনে কিছু ভুল মানুষকে সারা জীবন তাড়া করে বেড়ায়। আর নিলয় তার জীবনের সবচেয়ে বড় ভুল। আগেই ধীরে ধীরে বিছানায় বসে পড়ল, তারপর নিজেকেই প্রশ্ন করল, যদি সেদিন আমি ওর উপর অভিযোগ না করতাম, যদি বাকিটা আর বলতে পারল না, কারণ সে জানে সেই দিনের ঘটনার পর সবকিছু বদলে গিয়েছিল। নিলয় হারিয়ে গিয়েছিল, কেউ তাকে খুঁজে পায়নি। আখি চোখ বন্ধ করলো, তারপর ফিসফিস করে বলল, তুমি কোথায় আছো নিলয়? তার চোখ ভিজে উঠল। অনেক রাত পর্যন্ত সে ছাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, নিলয়, তুমি কি কখনো আমাকে ক্ষমা করবে? প্রশ্নটা বাতাসে ভেসে রইল, কোনো উত্তর এলো না, কারণ যার কাছে সে ক্ষমা চাইতে চায় সে এখন অনেক দূরে, খুব কাছেও আবার অনেক দূরে। আর আখি এখনো জানে না যার কথা সে আজ রাতে ভাবছে, যার ক্ষমা পাওয়ার জন্য তার মন কাঁদছে, সে নিলয়ই আজকে সেই রহস্যময়ী ব্যবসায়ী নিলয় খান। আর খুব শীঘ্রই সত্যটা সামনে আসতে চলেছে। পরের দিন সকাল, খান গ্রুপ ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে সকাল থেকে ব্যস্ততা। কর্মচারীরা দ্রুত কাজ করছে, মিটিংয়ের প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন বড় বড় কোম্পানির প্রতিনিধিরা আজ নিলয় খানের সাথে বৈঠক করতে এসেছে, কারণ বর্তমানে ব্যবসায়িক জগতে নিলয় খানের একটা সিদ্ধান্তই অনেক কোম্পানির ভাগ্য বদলে দিতে পারে। নিজের কেবিনে বসে ফাইল দেখছিল নিলয়, তার সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট রিপোর্ট এক এক করে সবকিছু যাচাই করছে। ঠিক তখনই রাশেদ ভেতরে প্রবেশ করলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। 10টার মিটিংয়ে সবাই এসে গেছে। ঠিক আছে। নিলয় টেবিলের উপর রাখা কালো মাস্কটা হাতে নিল, তারপর ধীরে ধীরে পরে নিল। রাশেদ বহুবার ভেবেছে স্যার সবসময় গুরুত্বপূর্ণ মিটিংয়ে মাস্ক পরে কেন, কিন্তু কখনো জিজ্ঞেস করার সাহস পায়নি, কারণ নিলয় ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে না। কিছুক্ষণ পর নিলয় কনফারেন্স রুমে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে গেল। নিলয় সংক্ষিপ্তভাবে মাথা নেড়ে বসে পড়ল, তারপর শুরু হলো মিটিং। একটা কোম্পানির প্রতিনিধি বলল, স্যার, আমরা নতুন একটি ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট আপনার সহযোগিতা চাই। প্রজেক্ট রিপোর্ট দিন। লোকটি দ্রুত ফাইল এগিয়ে দিল। নিলয় কয়েক মিনিট মনোযোগ দিয়ে সবকিছু দেখলো, তারপর প্রশ্ন শুরু করলো, একটার পর একটা, এমন সব প্রশ্নের উত্তর যা দিতে গিয়ে প্রতিনিধিদের কপালে ঘাম বের হয়ে গেল। স্যার, আমরা বিষয়টা এভাবে ভাবিনি। এটাই সমস্যা, বিনিয়োগ করার আগে সব দিক ভেবে সিদ্ধান্ত নিতে হয়। প্রায় 2 ঘন্টা ধরে মিটিং চলল, শেষে সবাই মুগ্ধ হয়ে বেরিয়ে গেল। একজন প্রতিনিধি বের হওয়ার সময় আরেকজন বলল, এখন বুঝলাম কেন ওনাকে বিজনেস কিং বলা হয়। নিলয় তখনও টেবিলের উপর রাখা ফাইলগুলো দেখছিল। তার কাছে প্রশংসা কিংবা আলোচনা দুটোই এখন খুব সাধারণ ব্যাপার। মিটিং শেষ করে সে নিজের কেবিনে ফিরে এলো, চেয়ারে বসে কফির কাপ হাতে নিল, জানালার বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ঠিক তখনই দরজায় নক পড়ল। কাম ইন। স্যার, হুম। একজন আপনার সাথে দেখা করতে এসেছেন। কে? আখি ম্যাডাম। নামটা শুনে নিলয়ের হাত থেমে গেল। তার কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে রইল। আখি আবারও সেই নাম, সে গতকালের মিটিংয়ের পর আজ সে একা এসেছে। নিলয় ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। স্যার, কি বিষয়? বলেছেন কিছু ব্যবসায়িক আলোচনা আছে আর ব্যক্তিগতভাবেও কিছু কথা বলতে চান। নিলয়ের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। ব্যক্তিগত কথা? আখি যদি জানতো সে কার সামনে দাঁড়াতে যাচ্ছে। নিলয় কিছুক্ষণ নীরব রইল,
তারপর টেবিলের উপর রাখা মাস্কটা ঠিক করে নিল। যদিও কেবিনে একা ছিল, তবুও সে নিশ্চিত হতে চাইল মুখ যেন ঢাকা থাকে। এখনো সময় আসেনি নিজের পরিচয় প্রকাশ করার। তার চোখ তখন অদ্ভুত একটা শান্ত ভাব। ভেতরে ঝড় থাকলেও বাইরে কিছুই বোঝা যাচ্ছে না। রাশেদ আবার বলল, স্যার পাঠিয়ে দেব? পাঠাও। জি স্যার। রাশেদ বেরিয়ে গেল আর নিলয় চুপচাপ বসে রইল। তার দৃষ্টি গিয়ে থামলো দরজার কাছের দিকে। 5 বছর আগে যে মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় অপমানের কারণ হয়েছিল, আজ সেই মেয়েটাই তার কেবিনে আসছে, তাও নিজের ইচ্ছায়। নিলয় গভীর একটা শ্বাস নিল। তার চোখের সামনে আবার ভেসে উঠল সেই রাত। সবার সামনে চোর অপবাদ, মায়ের কান্না, অন্ধকার রাস্তা, একাকিত্ব, সংগ্রাম, তারপর সাফল্য। নিলয় মনে মনে বলল, সময় সত্যি অদ্ভুত। একসময় আমি তোমাদের দরজায় দাঁড়াতাম, আজ তোমরাই আমার দরজায় এসেছো। ঠিক তখনই বাইরে হালকা হিলের শব্দ শোনা গেল। কেউ কেবিনের দিকে এগিয়ে আসছে। নিলয় মাথা নিচু করে ফাইলগুলো খুলে বসে রইল। মুখে কালো মাস্ক, চোখে ঠান্ডা দৃষ্টি। আর কয়েক সেকেন্ডের পরই আখি প্রবেশ করলো তার কেবিনে। কিন্তু তখনও আখি জানতো না তার সামনে বসে থাকা মানুষটা সেই নিলয়, যাকে সে 5 বছর আগে হারিয়ে ফেলেছিল। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে আখি, তার হাতে কয়েকটা ফাইল। কিন্তু আজ সে শুধু ব্যবসার কথা বলার জন্য আসেনি। গতকালের মিটিংয়ের পর থেকে তার মনটা অদ্ভুত অস্থির হয়ে আছে। বারবার সেই মানুষটার কথা মনে পড়ছে। তার কথা বলার ধরন, তার চোখ, তার ব্যক্তিত্ব, সবকিছু কেমন যেন পরিচিত। আখি ধীরে ধীরে দরজায় নক করলো। কামিন। আখি দরজা খুলে ঢুকলো। কেবিনের মাঝখানে বিশাল টেবিল। টেবিলের ওপাশে বসে আছে নিলয়, কালো মাস্ক, মুখ ঢাকা, হাতে একটা ফাইল, মাথা নিচু করে কিছু কাজ করছে। আগে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। আজও সেই অদ্ভুত অনুভূতি। লোকটাকে দেখলেই বুকের ভেতর কেমন যেন হয়। নিলয় মাথা না তুলেই বলল, বসুন। আখি চমকে উঠল। তারপর ধীরে ধীরে সামনে বসে পড়ল। নিলয় একবার আখির দিকে তাকিয়ে বলল, বলুন। জি। আখি ফাইল এগিয়ে দিল। তারপর ব্যবসায়িক আলোচনা শুরু হলো। প্রজেক্টের বাজেট, মার্কেটিং প্ল্যান, ভবিষ্যৎ বিনিয়োগ, সবকিছু নিয়ে কথা বলতে লাগলো দুজন। কিন্তু একটা সমস্যা হচ্ছিল, আখি ঠিকমতো কাজে মন দিতে পারছিল না। সে বারবার নিলয়ের দিকে তাকাচ্ছিল, বিশেষ করে তার চোখের দিকে। নিলয় সেটাও বুঝতে পারছিল। সে ফাইল দেখছিল ঠিকই, কিন্তু আখির প্রতিটা দৃষ্টি তার চোখ এড়েনি। কিছুক্ষণ পর নিলয় কলম নামিয়ে বলল, কোনো সমস্যা? না, তাহলে বারবার আমার দিকে তাকাচ্ছেন কেন? আসলে জি। কিছু না। নিলয় আবার কাজে মন দিল। কিন্তু কয়েক মিনিট পর একই ঘটনা। আখি আবার তার দিকে তাকিয়ে আছে। নিলয় এবার ফাইল বন্ধ করলো। তারপর শান্ত গলায় বলল, মিস আখি, জি। কাজে মন দিন। সরি। আমি মনে করি অফিসে ব্যক্তিগত বিষয় বাদ দিয়ে কাজের দিকে মনোযোগ দেওয়া উচিত। জি, একটা কথা বলবো? বলুন। আপনাকে খুব চেনা চেনা মনে হয়। কথাটা শুনে নিলয়ের হাত থেমে গেল, কিন্তু মুখের কোনো পরিবর্তন এলো না। তাই? জি। কোথায় দেখেছেন? সেটাই তো বুঝতে পারছি না। নিলয় ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। তারপর আখির দিকে তাকালো, সরাসরি চোখে চোখ। মানুষকে কি শুধু চোখে দেখে চেনা যায়? না, মানে সব সময় না। তাহলে? আপনার চোখ দুটো খুব পরিচিত লাগে। নিলয়ের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিতে উষ্ণতা ছিল না, ছিল তিক্ততা। পৃথিবীতে অনেক মানুষের চোখ একই রকম হতে পারে। হতে পারে, তবুও জানি না। আপনার সাথে কথা বললে মনে হয় আগে কোথাও কথা হয়েছে। কথা তো হয়েছিল আখি, অনেকবার হয়েছিল। শুধু তখন আমি নিলয় ছিলাম, নিলয় খান ছিলাম না। হয়তো আপনার ভুল হচ্ছে। হতে পারে, কিন্তু কেন জানি বারবার একটা মানুষের কথা মনে পড়ে। কে? আমার এক আত্মীয়। নিলয়ের বুকের ভেতর কেমন যেন করে উঠল, তবু মুখে কিছু প্রকাশ করলো না। এখন কোথায় সে? জানি না, 5 বছর আগে হারিয়ে গেছে। নিলয়ের চোখে এক মুহূর্তের জন্য ব্যথা ঝলকে উঠল, কিন্তু আখি সেটা বুঝতে পারল না। আখি ধীরে ধীরে বলল, আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কেন? প্রশ্নটা শুনে আখি চোখ নিচু হয়ে গেল। অনেকক্ষণ পর বলল, কারণ তার হারিয়ে যাওয়ার জন্য আমিও দায়ী। নিলয়ের মুঠো শক্ত হয়ে গেল। সেই রাতের কথা আবার মনে পড়ে গেল। সবার সামনে অপমান, চোরের অপবাদ, মায়ের কান্না, কিন্তু সে নিজেকে সামলে নিল।
সবাই ভুল করে। কিছু ভুলের ক্ষমা হয় না। যদি সময়টা ফিরে পেতাম অনেক কিছু বদলে দিতাম। নিলয় চুপ করে রইল, তার চোখ স্থির হয়ে আছে আখির ওপর। এই প্রথম সে আখির চোখে অনুশোচনা দেখল, সত্যিকারের অনুশোচনা। কিন্তু 5 বছরের কষ্ট কি এত সহজে মুছে যায়? নিলয় ধীরে ধীরে বলল, অতীত বদলানো যায় না। জানি, কিন্তু মানুষ কি দ্বিতীয় সুযোগ পায় না? প্রশ্নটা শুনে নিলয়ের বুকের ভেতর ঝড় উঠল, কারণ প্রশ্নটা শুধু কথার নয়, এটা যেন সরাসরি তার কাছে করা। কিন্তু সে নিজের অনুভূতি প্রকাশ করল না। সেটা নির্ভর করে মানুষটার উপর। কেউ ক্ষমা করে, কেউ করে না। আশা করি একদিন সে আমাকে ক্ষমা করবে। নিলয় জানালার বাইরে তাকালো, তার ঠোঁটে রহস্যময় হাসি। কারণ আখি জানে না যার ক্ষমা পাওয়ার জন্য সে 5 বছর ধরে অপেক্ষা করছে, সে এই মুহূর্তে তার সামনে বসে আছে আর তার চোখের দিকে তাকিয়ে আছে। কেবিনের ভেতরে আবারও কাজের আলোচনা শুরু হলো। কিছুক্ষণ আগের ব্যক্তিগত কথাগুলো পর দুজনে নিজেদের সামলে নিয়েছে। টেবিলের উপর ফাইল ছড়িয়ে আছে। নিলয় একের পর এক রিপোর্ট দেখছে আর আখি মনোযোগ দিয়ে তার কথা শুনছে। তবে একটা বিষয় সে বারবার লক্ষ্য করেছে, লোকটা খুব কম কথা বলে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই, আর তার প্রতিটা সিদ্ধান্ত যেন অনেক ভেবে নেওয়া। আখি একটা ফাইল সামনে এগিয়ে দিল। এই অংশটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। চিন্তার কিছু নেই। মানে? আপনারা ভুল জায়গায় বিনিয়োগ করতে যাচ্ছেন। কিন্তু আমাদের পুরো টিম এটা অনুমোদন দিয়েছে। আপনার পুরো টিম ভুলও হতে পারে। দেখুন, এই সেক্টরে গত 1 বছরে বাজার 20% কমেছে, আর এই সেক্টরে 30% বৃদ্ধি হয়েছে। আপনারা যদি এখানে বিনিয়োগ করেন তাহলে লাভের সম্ভাবনা দ্বিগুণ হবে। সত্যি বলতে কি আমরা এভাবে ভাবিনি। ব্যবসায় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না, শুধু হিসাব দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। আপনি সবকিছু এত দ্রুত বুঝে ফেলেন কিভাবে? ভুল থেকে শিখেছি, অনেক ভুল থেকে। কথাটা শুনে আখির বুকের ভেতর কেমন জানি করে উঠল। কেন জানি মনে হলো এই লোকটা শুধু ব্যবসার কথা বলছে না, তার জীবনের কথাও বলছে। প্রায় আরো আধা ঘন্টা ধরে আলোচনা চলল। একসময় সব কাজ শেষ হয়ে গেল। আখি ফাইলগুলো গুছিয়ে নিল, তারপর দাঁড়িয়ে বলল, তাহলে আজ উঠি? ঠিক আছে, রিপোর্টগুলো আপডেট করে পাঠিয়ে দিবেন। জি। আখি হালকা হাসলো। নিলয় মাথা নেড়ে উত্তর দিল। তারপর আখি ঘুরে দরজা দিকে হাঁটতে লাগলো, কিন্তু তার মনে এখনো অদ্ভুতভাবে অস্থির। বারবার মনে হচ্ছে এই মানুষটার সাথে তার কোনো সম্পর্ক আছে, খুব গভীর কোনো সম্পর্ক, যেটা সে ধরতে পারছে না। এসব ভাবতে ভাবতে দরজার কাছে পৌঁছে গেল আখি, আর ঠিক তখনই তার হিল কার্পেটের একপাশে আটকে গেল। মুহূর্তের মধ্যে তার শরীরে ভারসাম্য নষ্ট হয়ে গেল। সে সামনে পড়ে যেতে লাগলো। সবকিছু এত দ্রুত ঘটলো যে সে নিজেও বুঝতে পারল না। কিন্তু তার মাটিতে পড়া হলো না, কারণ ঠিক সেই মুহূর্তে নিলয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। এক ঝটকায় সে আখির হাত ধরে টেনে নিল। ভারসাম্য হারিয়ে আখি সরাসরি নিলয়ের বুকে এসে ধাক্কা খেল। ভয়ে চোখ বন্ধ করে ফেলল আর অজান্তে 2 হাতে শক্ত করে নিলয়কে জড়িয়ে ধরল। উফ! কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল। পুরো কেবিন নিস্তব্ধ, শুধু দুজন মানুষের দ্রুত হৃদস্পন্দনের শব্দ। আখি এখনো চোখ বন্ধ করে আছে, তার হাত কাঁপছে। নিলয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার 2 হাতে আখির কাঁধের কাছে, যাতে সে পড়ে না যায়। কয়েক মুহূর্তের জন্য তার চোখ 5 বছর আগে সেই চঞ্চল মেয়েটার ছবি ভেসে উঠল, যে সবসময় তাকে অপমান করত, রাগাতো, খোঁচা দিত। কিন্তু আজ সেই মেয়েটাই ভয়ে তাকে জড়িয়ে ধরে আছে। আখি ধীরে ধীরে চোখ খুলল আর বুঝতে পারল সে কি অবস্থায় আছে। মুহূর্তের মধ্যে তার মুখ লাল হয়ে গেল। সে দ্রুত সরে যেতে চাইল, কিন্তু তখনও ভারসাম্য পুরোপুরি ফিরে পায়নি। নিলয় হালকা গলায় বলল, সাবধানে। সরি। নিলয় কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সাবধান মিস আখি, নিজেকে সামলাতে না পারলে বিজনেস সামলাবেন কিভাবে? কথাটা শুনে আখি লজ্জার বিরক্তির মাঝামাঝি একটা মুখভঙ্গি করল। এটা মজা করার সময়? আমি তো শুধু বাস্তব কথা বললাম। আমি পড়ে যাচ্ছিলাম। তাই তো ধরেছি। ধন্যবাদ। ওয়েলকাম। আবার সেই চোখ, সেই পরিচিত দৃষ্টি। আখি যতই তাকায় ততই তার মনে হয় এই চোখ সে আগে দেখেছে, খুব কাছ থেকে দেখেছে, কিন্তু কোথায়, কখন, সে কিছুতেই মনে করতে পারছে না। নিলয় সেটা বুঝতে পেরে মুখ ঘুরিয়ে নিল।
কারণ আর একটু বেশি সময় তাকিয়ে থাকলে হয়তো আখি সত্যি আজ করে ফেলবে। আর কিছু? না। আখি দরজার দিকে এগোলো। দরজা খুলে বের হয়ে যাওয়ার আগে আবার একবার পেছনে তাকালো। নিলয় তখন জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটো আখির বুকের ভেতর এক অদ্ভুত ঝড় তুলে দিল। আখি মনে মনে বলল, কে আপনি? কেন বারবার আপনাকে দেখলে নীলয়ের কথা মনে পড়ে? আর কেবিনের ভিতর দাঁড়িয়ে নিলয় ধীরে ধীরে চোখ বন্ধ করলো। সে অনুভব করলো আখি আগের মতোই নেই। তার মধ্যে পরিবর্তন এসেছে, অনুশোচনা এসেছে, কিন্তু তার হৃদয়ের ক্ষতগুলো এখনো শুকায়নি। গত 5 বছরের কষ্ট এত সহজে কি ভোলা যায়? বাইরে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আখি বারবার পেছনে তাকাচ্ছিল, আর ভেতরে নিলয় জানতো এই খেলা বেশি দিন গোপন থাকবে না। খুব শীঘ্রই এমন কিছু ঘটবে যার পর আর নিজের পরিচয় লুকিয়ে রাখা সম্ভব হবে না। রাত প্রায় 10টা। আজ সারাদিন অফিসের কাজ করলেও নিলয়ের মন কোথাও স্থির হচ্ছিল না। বারবার একটা মুখই তার সামনে ভেসে উঠছিল, তার মা। 5 বছর ধরে যাকে সে শুধু স্মৃতিতে দেখেছে, 5 বছর ধরে যার কণ্ঠ শুধু কল্পনায় শুনেছে, 5 বছর ধরে যার কাছে যেতে চেয়েও যায়নি। নিজের কেবিনে বসেছিল নিলয়। টেবিলের উপর অনেক ফাইল, কিন্তু সে কোনো কাজেই মন দিতে পারছে না। জানালার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে বলল, আর না, অনেক হয়েছে। 5 বছর ধরে সে নিজেকে আটকে রেখেছে। ভাবতো আরো বড় হবে, আরো প্রতিষ্ঠিত হবে, তারপর ফিরবে। কিন্তু আজ হঠাৎ মনে হলো যদি খুব দেরি হয়ে যায়, যদি একদিন গিয়ে দেখে মা আর নেই। এই চিন্তাগুলোই তার বুক কাঁপিয়ে দিল। নিলয় তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আজ মাকে দেখবো, দূর থেকে হলেও দেখবো। সিদ্ধান্ত নেওয়ার পর আর দেরি করলো না। ড্রয়ার খুলে একটা সাধারণ কালো জ্যাকেট বের করলো, মুখে মাস্ক পরলো, মাথায় ক্যাপ, যাতে কেউ সহজে চিনতে না পারে। কিছুক্ষণ পর তার গাড়ি ঢাকার একটা ব্যস্ত রাস্তা ছেড়ে পুরনো এক এলাকায় ঢুকলো, যে এলাকায় সে একসময় বড় হয়েছে, যেখানে তার শৈশব কেটেছে, যেখানে তার মা এখনো থাকে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল নিলয়। প্রতিটা রাস্তা চেনা, প্রতিটা মোড় চেনা, প্রতিটা স্মৃতি চেনা। তার বুকের ভেতরটা কাঁপতে লাগলো। 5 বছর আগে সে এই রাস্তায় হেঁটেছিল, তবে তখন সে ছিল অপমানিত, ভাঙ্গা একটা ছেলে। আজ সে দেশের টপ বিজনেসম্যান। কিন্তু আশ্চর্য, মায়ের সামনে যাওয়ার সাহস আজও ঠিক আগের মতোই কাঁপছে। গাড়ি থামলো, নিলয় ধীরে ধীরে নেমে এলো। তার চোখের সামনে সেই ছোট্ট বাড়ি এখনো একই রকম আছে। দরজার রং একটু উঠে গেছে, দেওয়ালের প্লাস্টারও কিছু জায়গায় খসে পড়েছে, কিন্তু এটাই তো তার বাড়ি। নিলয়ের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তার হাত কাঁপছে। নিলয় মনে মনে বলল, মা, আমি এসেছি। তারপর ধীরে ধীরে দরজায় নক করলো। ভেতর থেকে পায়ের শব্দ এলো। নিলয়ের বুকে ধুকপুকানি বেড়ে গেল। তারপর দরজা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়স্ক মহিলা। চোখে নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ, চুলেও কিছু সাদা রং চলে এসেছে। 5 বছরে বয়স যেন অনেকটা বেড়ে গেছে। তিনি নিলয়ের মা। নিলয় স্থির হয়ে গেল। এতদিন পর মাকে সামনে দেখে তার চোখ ভিজে উঠল। তো নিজেকে সামলে নিল। মুখে তো মাস্ক আছেই। কে বাবা? কণ্ঠটা শুনেই নিলয়ের বুক কেঁপে উঠল। এই কণ্ঠ শোনার জন্য সে কত রাত অপেক্ষা করেছে, কিন্তু এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নিলয় গলা বদলে বলল, একটা ঠিকানা জানতে চাচ্ছিলাম। কোন ঠিকানা? নিলয় দ্রুত একটা অজুহাত বানাতে গেল, কিন্তু ঠিক তখনই তার চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ল, আর সে মাথা নিচু করল। কি হয়েছে বাবা? তিনি আরো কাছে এগিয়ে এলেন। নিলয় মুখ ঘুরিয়ে নিল। সে চায় না মা চিনে ফেলুক, এখনো না, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছে। ঠিক তখনই হালকা বাতাস এলো, আর নিলয়ের মাথার ক্যাপটা নিচে পড়ে গেল। সে দ্রুত নিচু হয়ে তুলতে গেল, মাস্কও একটু সরে গেল। নিলয়ের মা কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলেন, তারপর কাপা গলায় বললেন, নিলয়? না, আপনি ভুল করছেন। না না। তিনি আরো কাছে এলেন। তার চোখে তখন অবিশ্বাস আর আশার মিশ্রণ। তুই আমার নিলয়? না খালা, আমি অন্য কেউ। কথাটা বলে সে বুঝলো ভুল করে ফেলেছে, কারণ সে ছোটবেলায় মাকে রাগানোর জন্যই প্রায় খালা বলে ডাকতো। নীলের মায়ের চোখ থেকে হঠাৎ পানি গড়িয়ে পড়ল। এই,
এই ডাক, এই কণ্ঠ আমি ভুলবো কিভাবে? তুই আমার ছেলে, আমার নিলয়। আর নিজেকে ধরে রাখতে পারল না। নিলয় ধীরে ধীরে মাস্কটা খুলে ফেলল। পরের মুহূর্তে নিলয়ের মা চিৎকার করে উঠলেন। নিলয় বাবা। তিনি ছুটে এসে নিলয়কে জড়িয়ে ধরলেন। 5 বছরে জমে থাকা কান্না একসাথে বেরিয়ে এলো। তুই ফিরে এসেছিস বাবা, তুই ফিরে এসেছিস। নিলয়ও আর নিজেকে সামলাতে পারল না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। 5 বছর পর একজন মা তার ছেলেকে ফিরে পেয়েছে, আর একজন ছেলে ফিরে পেয়েছে তার পৃথিবীর সবচেয়ে আপন মানুষটাকে। কিন্তু তারা এখনও জানে না এই পুণ্যমিলনের খবর খুব শীঘ্রই এমন কিছু মানুষের জীবন বদলে দেবে যারা 5 বছর আগে সেই বিচ্ছেদের কারণ হয়েছিল। 5 বছর পর মা ছেলে দেখা, দুজনই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কার চোখে পানি থামছে না। 5 বছরের কষ্ট, 5 বছরের অপেক্ষা, 5 বছরের না বলা কথা, সবকিছু যেন আজ একসাথে বের হয়ে আসছে। তুই কেন এমন করলি বাবা? কেন চলে গেলি? একটা খবরও দিলি না। পারিনি মা, সেদিন পারিনি। নিলয়ের মা তার মুখ 2 হাতে ধরে দেখলেন, তারপর আবার কেঁদে ফেললেন। শুকিয়ে গেছিস, কত কষ্ট করেছিস কে জানে। আমি ভালো আছি মা, খুব ভালো আছি। আমার চোখে ধুলো দিবি না, আমি তোর মা। নিলয় চুপ করে গেল। সত্যি বলতে সফলতার আগে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক রাত না খেয়ে কাটাতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে। কিন্তু আজ সেসব কথা বলতে ইচ্ছে করছে না। আজ শুধু মাকে দেখতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পর দুজনে ঘরের ভেতর বসলো। সেই ছোট্ট ঘর, সবকিছু আগের মতোই আছে। নীলের চোখ হঠাৎ দেওয়ালের দিকে গেল। সেখানে এখনো তার পুরনো ছবিটা টাঙ্গানো, আর তার নিচে ধুলো পড়া একটা ট্রফি। স্কুলে প্রথম হয়ে পেয়েছিল। নীলের বুকটা কেমন যেন করে উঠল। এখনো রেখেছো? ফেলে দেবো কেন? এগুলোই তো আমার ধন। কথাটা শুনে নীলের চোখ আবার ভিজে উঠল। অনেকক্ষণ গল্প চলল। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কখনো মুখ দেখছেন, কখনো কপালে চুমু খাচ্ছেন, যেন ভয় হচ্ছে আবার যদি হারিয়ে যায়। হঠাৎ নিলয় চারপাশে তাকালো। পুরনো দেওয়াল, ভাঙ্গা আলমারি, চুইয়ে পড়া ছাদ, আর বুকটা মোচড় দিয়ে উঠল। 5 বছর ধরে তার মা এখানে একা ছিলেন এই অবস্থায়। নিলয় ধীরে বলল, মা, হুম। তুমি আমার সাথে যাবে? কোথায়? আমার বাড়িতে। না। না, কেন? আমি কোথাও যাব না, তুই এখানে থাকবি। নিলয় হালকা হেসে ফেলল। এক মুহূর্তের জন্য সে আবার ছোট্ট ছেলে হয়ে গেল। মা, এখন আর সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমার অনেক কাজ, অনেক দায়িত্ব, অনেক ব্যবসা। ব্যবসা থাকলে কি হয়েছে? এখানে থাকবি, সকাল হলে কাজে যাবি, রাতে ফিরে আসবি। মা, আমার অফিস এখান থেকে অনেক দূরে, আর অনেক সময় বিদেশেও যেতে হয়। মাঝে মাঝে রাতেও মিটিং থাকে। 5 বছর পরে ফিরে এসেছিস, এবার আবার চলে যেতে চাস? আমি কোথাও হারিয়ে যাচ্ছি না মা, তোমাকে নিয়েই যেতে চাই। আমি আর তোমাকে একা রাখবো না, একদিনও না। সত্যি? একদম সত্যি। তারপর শুরু হলো নিলয়ের বোঝানো। প্রায় 1 ঘন্টা ধরে, কখনো আদর করে, কখনো জোর করে, কখনো অভিমান দেখিয়ে। যদি না যাও তাহলে আমিও যাব না, কি? অফিসেও না, কাজেও না। এত বড় ব্যবসা বন্ধ করে দিবি? দিব। পাগল ছেলে। তাহলে চলো। ঠিক আছে, যাব, কিন্তু মাঝে মাঝে এখানে আসতে হবে। যতবার চাইবে ততবার। তারপর প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নেওয়া হলো। একটা ছোট্ট ব্যাগ, কিছু কাপড়, কিছু স্মৃতি। বাড়ি থেকে বের হওয়ার সময় নিলয়ের মা একবার পেছনে তাকালেন। এই বাড়িতে তিনি কত বছর কাটিয়েছেন, কত কেঁদেছেন, কত অপেক্ষা করেছেন। আজ সেই অপেক্ষা শেষ। আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছিলাম, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আজ তিনি ফিরিয়ে দিয়েছেন। নিলয় মায়ের হাত শক্ত করে ধরে গাড়ির দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল শহরের অভিজাত এলাকায়। বিশাল গেট খুলে গেল। নিলয়ের মা অবাক হয়ে চারপাশ দেখতে লাগলেন। দুপাশে বাগান, মাঝখানে ফোয়ারা, সামনে প্রাসাদের মতো বিশাল বাড়ি। নিলয়ের মায়ের চোখ বড় হয়ে গেল। এটা কার বাড়ি? আমাদের। কি? তিনি হতবাক। গাড়ির ভেতরে ঢুকতেই কয়েকজন নিরাপত্তারক্ষী সম্মান জানালো। স্টাফরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। একসাথে বলল, স্যার, ওয়েলকাম ব্যাক। নিলয়ের মা পুরোপুরি স্তব্ধ। তিনি একবার বাড়ির দিকে তাকাচ্ছেন,
একবার ছেলের দিকে। বাবা এসব কি? তোমার ছেলে এখন আর আগের নিলয় নেই মা। নিলয়ের চোখে তখন কোনো অহংকার নেই, শুধু তৃপ্তি, কারণ জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন মাকে ভালো রাখা। আজ সে সেটা পেরেছে, কিন্তু ভাগ্য এখনও তার জন্য আরও চমক লুকিয়ে রেখেছে, কারণ খুব শীঘ্রই আখি জানতে চলেছে দেশের টপ বিজনেসম্যান নিলয় খান আর কেউ নয়, সেই নিলয় যাকে সে একদিন চোর বলেছিল। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, আকাশে আধখানা চাঁদ। শহরের অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু কিছু মানুষের চোখে আজও ঘুম নেই, কারণ কিছু স্মৃতি মানুষকে ঘুমাতে দেয় না, কিছু অনুশোচনা মানুষকে শান্তিতে থাকতে দেয় না। চৌধুরী বাড়ির ২য় তলায় নিজের রুমে বসে আছে আখি। রুমের লাইট বন্ধ, শুধু বারান্দা দিয়ে আসা চাঁদের আলো ঘরটাকে হালকা আলোকিত করে রেখেছে। আখি বিছানার এক কোণে বসে আছে, তার চোখ লাল, মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই কেঁদেছে। গত কয়েকদিন ধরে তার ভেতরে একটা পরিবর্তন এসেছে। যতবার নিলয় খানের সাথে দেখা হচ্ছে ততবার তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে, আর সেই স্মৃতির কেন্দ্রবিন্দুতে আছে একজন মানুষ, নিলয়, সেই ছেলেটা যাকে সে কখনো বুঝতে চায়নি। আখি ধীরে ধীরে ড্রয়ার খুলল, ভেতর থেকে একটা পুরনো ছবি বের করলো। ছবিটা অনেক পুরনো। ছবিতে কয়েকজন মানুষ, তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক কিশোর, মুখের সরল হাসি, সে নিলয়। ছবিটার উপর হাত বুলিয়ে দিল আখি, তারপর চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, কেন এমন হলো নিলয়, কেন? তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। 5 বছর ধরে এই প্রশ্নের উত্তর সে খুঁজছে, কিন্তু কখনো কাউকে বলেনি। কেউ জানেও না তার বুকের ভেতর কত বড় একটা গোপন কষ্ট লুকিয়ে আছে। আখি ছবিটা বুকে চেপে ধরলো, তারপর ধীরে ধীরে বলতে লাগলো, জানো নিলয়, আমি তোমাকে যতটা ঘৃণা করতাম তার থেকেও বেশি তোমার দিকে তাকিয়ে থাকতাম। তুমি বুঝতেই পারোনি, কখনো কখনো বুঝতে চাওনি। তুমি যখন আমার সাথে কথা বলতে না, আমার খুব রাগ হতো। তুমি যখন আমাকে এড়িয়ে যেতে, আমার আরো বেশি রাগ হতো। অতীতের স্মৃতিগুলো ভেসে উঠতে লাগলো। অনেক বছর আগে আখি ছিল ভীষণ জেদি, সবাই তার কথাই চলতো, সবাই তাকে গুরুত্ব দিত, কিন্তু একজন মানুষ ছিল ব্যতিক্রম, নিলয়। সে কখনো আখির পেছনে ঘোরেনি, কখনো তোষামত করেনি, কখনো তার অহংকারকে প্রশ্রয় দেয়নি। আর সেটাই হয়তো আখির মনে অন্যরকম একটা অনুভূতি তৈরি করেছিল, যেটা সে তখন বুঝতে পারেনি, বোঝার চেষ্টাও করেনি। মনে আছে একদিন আমি ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে গিয়েছিলাম, তুমি বলেছিলে আমার পড়াশোনা আছে, বিরক্ত করো না, তোমার ভালোবাসার কথা বলেছিলাম। সেদিন আমাকে অপমান করলে, প্রত্যাখ্যান করলে। কেন নিলয়, কেন আমাকে প্রত্যাখ্যান করলে? কেন সবার সামনে আমাকে অপমান করলে? তাই তো তোমার উপরে এত রাগ ছিল, তাই তো সব সময় তোমাকে খোঁটা দিতাম, অপমান করতাম, ছোট করতাম। আমি ভেবেছিলাম এতে আমার রাগ কমবে, কিন্তু কমেনি, বরং আরো বেড়েছে। আখি ধীরে ধীরে মাথা নিচু করলো, তার কণ্ঠ এখন খুবই ক্ষীণ। তারপর সেই রাতটা, সে থেমে গেল, কারণ সেই রাতের কথা মনে হলে তার নিজের উপর ঘৃণা হয়। সেই ভয়ঙ্কর রাত, যে রাত সবকিছু বদলে দিয়েছিল। আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতেই পারিনি আমি কি করছি। শুধু তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম, তোমাকে অপমান করতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমার পুরো জীবনটাই বদলে দিয়েছিলাম। তুমি চলে গেলে আর কখনো ফিরে এলে না। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, ঘৃণা করাটাই স্বাভাবিক। সে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ছবিটা এখনো বুকে চেপে রেখেছে। যদি একবার ফিরে আসতে, শুধু একবার, আমি তোমার কাছে ক্ষমা চাইতাম। তুমি কি কখনো আমাকে ক্ষমা করবে নিলয়? প্রশ্নটা অন্ধকারে হারিয়ে গেল, উত্তর এলো না, কারণ যে মানুষটার কাছে সে ক্ষমা চাইতে চাই এই মুহূর্তে অনেকের কাছেই আছে, কিন্তু আখি তা জানে। অন্যদিকে নিলয় তার বিশাল বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। ভেতরে তার মা ঘুমিয়ে পড়েছেন, বহু বছর পর আজ শান্তিতে ঘুমাচ্ছেন। নিলয় দূরের আকাশের দিকে তাকিয়ে রইল, তার মনে পড়ছে অতীত, কিন্তু সে জানে না এই একই রাতে আখিও তার কথা ভেবে কাঁদছে, নিজের ভুলের জন্য অনুশোচনা করছে। আর ভাগ্য ধীরে ধীরে তাদের দুজনকে এমন এক সত্যের দিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে আর কেউ ফিরে যেতে পারবে না। কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে চৌধুরী গ্রুপ আর খান গ্রুপের মধ্যে বেশ কয়েকবার মিটিং হয়েছে, তবে আখির মনে একটা প্রশ্ন প্রতিদিনই আরো বড় হয়েছে। নিলয় খানকে দেখলেই কেন তার বুক কেঁপে ওঠে, কেন তার চোখ দুটো এত পরিচিত লাগে, কেন তার কণ্ঠ শুনলে মনে হয় অতীত ফিরে এসেছে।
অন্যদিকে নিলয়ও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মাকে নিজের কাছে নিয়ে এসেছে। মা এখন অনেক খুশি। তবুও নিলয়ের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, কারণ সে জানে সত্যটা বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব না। কিন্তু সে বুঝতে পারেনি সত্যটা এত দ্রুত সামনে চলে আসবে। আজ দুপুর খান গ্রুপের প্রধান কার্যালয় নিজের কেবিনে বসে গুরুত্বপূর্ণ একটা বিদেশি ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছে নিলয়। আজ সে মাস্ক পরে নেই, কারণ আজ কোনো মিটিং নেই, শুধু অফিসের কাজ। নিলয় চেয়ারে বসে বলছে, ইয়েস, উই ক্যান ফাইনালাইজ দ্য প্রজেক্ট নেক্সট উইক। ঠিক তখনই কেবিনের বাইরে এসে দাঁড়ালো আঁখি। আজ সে কাউকে কিছু না জানিয়েই এসেছে। তার মনে হচ্ছে কিছু একটা জানতেই হবে, কিছু একটা বুঝতেই হবে। রাশেদও তখন অন্য কাজে ব্যস্ত ছিল, তাই কেউ তাকে আটকায়নি। আঁখি ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ালো। তার বুকের ভেতর কেমন যেন করছে, কেন করছে সে নিজেও জানে না। সে দরজায় নক করলো। ভেতরে ফোনে ব্যস্ত নিলয় মাথা না তুলেই বলল, কাম ইন। আঁখি দরজা খুলে ভেতরে ঢুকলো। আর তারপর তার পুরো পৃথিবী যেন থেমে গেল। নিলয় তখনও ফোনে কথা বলছে। তার মুখে মাস্ক নেই, পুরো মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। সেই মুখ, সেই চোখ, সেই মানুষ। আঁখির হাত থেকে ফাইল মাটিতে পড়ে গেল। ধপ শব্দটা শুনে নিলয় মাথা তুলল, আর পরের মুহূর্তেই তার মুখের রং পাল্টে গেল। আখি। দুজনের চোখ এক হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। কেউ কিছু বলতে পারছে না। আখির চোখ বড় হয়ে গেছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। নিলয়, তুমি? এইদিকে নিলয়ের মাথার ভেতর যেন বাজ পড়ল। সে বুঝে গেছে আজ তার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে মাস্ক ছাড়া দরজা খুলতে দেওয়া। আর সেই ভুলের কারণেই আজ সবকিছু প্রকাশ হয়ে গেছে। নিলয় ফোন কেটে দাঁড়িয়ে গেল। তার মুখ গম্ভীর, কিন্তু চোখে স্পষ্ট অস্থিরতা। আখি, আমি। বাকিটা শেষ করতে পারল না, কারণ হঠাৎ করে আঁখি দৌড়ে তার দিকে চলে এলো। নিলয় কিছু বুঝে ওঠার আগে আঁখি তাকে শক্ত করে জড়িয়ে ধরল, এত শক্ত করে যেন আবার হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছে। মেয়েটা হাউমাউ করে কাঁদতে লাগলো। 5 বছরে জমে থাকা কান্না যেন একসাথে বেরিয়ে আসছে। নিলয়, তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো? নিলয় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দুহাতে দুপাশে ঝুলে আছে। সে যেন এখনো বুঝে উঠতে পারছে না কি করবে। কেন কেন আমাকে বলনি? কেন লুকিয়েছিলে? কেন? আঁখি কাঁদছে, বারবার কাঁদছে। আর নিলয়ের বুকের ভেতরও অদ্ভুত একটা চাপা ব্যথা তৈরি হচ্ছে। কয়েক মুহূর্ত পর নিলয় ধীরে ধীরে আঁখির কাঁধ ধরে সরিয়ে দিল। তার গলা ঠান্ডা। শান্ত হও। আমি তোমাকে খুঁজেছি, অনেক খুঁজেছি। সত্যি? কথাটার মধ্যে এমন কিছু ছিল যে আঁখি থেমে গেল। নিলয় ধীরে ধীরে বলল, যেদিন সবাই আমাকে চোর বলেছিল সেদিনও কি খুঁজেছিলে? যেদিন আমি বাড়ি ছাড়লাম সেদিনও কি খুঁজেছিলে? নিলয়, প্লিজ। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছিলাম, জানো? আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। নিলয় চোখ বন্ধ করলো। তার বুকের ভেতর রাগ, অভিমান আর পুরনো স্মৃতি যুদ্ধ চলছে। সে নিজেকেই দোষ দিতে লাগলো, কারণ সে জানতো যতদিন সত্য লুকানো ছিল সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। আজ আর নেই। আজ আঁখি জেনে গেছে, সব জেনে গেছে। আঁখি আবার কাপা গলায় বলল, আমি প্রতিদিন তোমার জন্য কেঁদেছি নিলয়, প্রতিদিন। নিলয় কিছু বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। আর মনে মনে বুঝতে পারলো আজ থেকে তার জীবন আবার নতুন এক মোড় নিতে যাচ্ছে। কারণ যে সত্যকে সে এতদিন লুকিয়ে রেখেছিল সেই সত্য আজ আঁখির সামনে দাঁড়িয়ে গেছে। আর এখন প্রশ্ন একটাই, আঁখিকে সে কি কখনো ক্ষমা করতে পারবে? নিলয় কেবিনে তখন অদ্ভুত এক পরিবেশ। 5 বছরের দূরত্ব, 5 বছরের অভিমান, 5 বছরের কান্না, সবকিছু যেন একসাথে জমা হয়েছে এই ছোট্ট কেবিনের ভেতর। আঁখির চোখ লাল হয়ে গেছে কান্নায়। সে বারবার চোখ মুছছে, কিন্তু চোখের পানি থামছে না। নিলয় জানালার পাশে দাঁড়িয়ে আছে, চুপচাপ, গম্ভীর, কিন্তু তার বুকের ভেতরও ঝড় বইছে। হঠাৎ আঁখি আবার এগিয়ে এলো। তারপর নিলয়ের হাত শক্ত করে ধরে ফেলল। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি ইচ্ছে করে তোমার জীবনটা নষ্ট করতে চাইনি। আমি রাগে এমনটা করেছি। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত দূর চলে যাবে। জানি। জানো? হ্যাঁ, আমি অনেক আগেই বুঝেছিলাম। তাহলে এতদিন আমাকে ক্ষমা করোনি কেন? ক্ষমা করা আর ভুলে যাওয়া এক জিনিস না আখি। আঁখির বুকটা মোচড় দিয়ে উঠল। সে মাথা নিচু করে ফেলল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ করে সে বলে ফেলল, আমি তোমাকে ভালোবাসি।
হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু কখনো বোঝাতে পারিনি। আর যখন বুঝালাম তখন অনেক দেরি হয়ে গেছে। তুমি বুঝতে না কেন? সব সময় কেন আমাকে এড়িয়ে যেতে? কেন? আমি চাইতাম তুমি আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো, কিন্তু তুমি সবসময় পড়াশোনা আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে। তখন রাগ হতো, ভীষণ রাগ। আমি তোমাকে চাই নিলয়, আজও চাই। তাতে কি? কি? তুমি চাও বলেই তো সব হবে না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে চাই না। কথাটা শুনে আখির বুক কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ভিতরটা ছিঁড়ে ফেললো। আখির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তুমি এখনো আমাকে এত ঘৃণা করো? নিলয় কিছু বলল না। আখি কান্না করতে লাগলো আর নিলয় ভেতরে ভেতরে তার প্রতিক্রিয়া দেখছিল। কিছুটা অভিমান, কিছুটা মজা, কিছুটা প্রতিশোধ হয়তো। আখি চোখ মুছতে মুছতে বলল, তুমি না চাইলেও আমি চাই, সারা জীবন চাইবো। লাভ নেই, আমার বউ আছে। কি বউ আছে মানে? বিয়ে করেছো? হ্যাঁ। পরের মুহূর্তেই আখি ঝড়ের মতো এগিয়ে এলো। ধাপ করে একটা কিল, আরেকটা কিল। বদমাস, মিথ্যাবাদী, খারাপ মানুষ। আরে আরে কি করছো? তোমার বউ আছে তাই না? তাহলে এতদিন আমাকে কিছু বলনি কেন? আমি এখনো কাচ্ছি আর তুমি বউ নিয়ে বসে আছো? আরে থামো থামো, আরে এমন করো না, এমনি বলেছি। মানে? আমার কোনো বউ নেই। আখি 2 সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর আবার ধাপ করে একটা কিল মারল। অসভ্য, ভয় পাইয়ে দিয়েছো। নিলয় হেসে চলেছে। আখি রাগে ফুঁসছে, কিন্তু তার চোখে এখন কান্নার বদলে স্বস্তি। কিছুক্ষণ পর নিলয় ধীরে ধীরে গম্ভীর হলো, তারপর আখির দিকে তাকিয়ে বলল, জানো আমি কেন ফিরে আসিনি? কেন? কারণ আমি রাগ করেছিলাম, অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু একটা কথা কখনো বদলাইনি। কি? নিলয় কয়েক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ, অনেক আগে থেকেই, কিন্তু তোমার রাগ, তোমার অহংকার সবকিছু আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। কথাটা শুনেই আখির চোখ আবার ভিজে উঠল, তবে এবার সেটা দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। আখি আর এক মুহূর্ত দেরি করল না, সে আবার নিলয়কে জড়িয়ে ধরল শক্ত করে। এবার আর হারিয়ে যাওয়ার ভয় নয়, বরং ফিরে পাওয়ার স্বস্তি। আর নিলয়ও প্রথমবারের মতো নিজের দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। 5 বছরের দূরত্ব যেন ধীরে ধীরে গলে যেতে লাগলো। তাদের ভালোবাসা পূর্ণতা পেল।